আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু কমেন্টে জানাও। আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ব্লার দেখা যায় কেন? সবাই শুনতে পাচ্ছ? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওকে, সবাই চলে আসো। এই চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে। তো এই চ্যাপ্টারের একটা ছক আছে, হ্যাঁ? এই ছকটা আমি সবার শেষে তোমাদের পড়িয়ে দিব। তাতে যেটা হবে, এই চ্যাপ্টার নিয়ে তোমাদের আর কোনো কিন্তু প্রশ্ন থাকবে না। ওকে, এই চ্যাপ্টারটা নিয়ে আজকে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। দেখবা এই চ্যাপ্টারটা সবাই পারবা। তো এইটা আমরা সবার শেষে পড়ব। অলরেডি কিন্তু আমরা সবাই এই যে অর্ধেক পারি, সবাই অর্ধেক পারি, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তো আজকে আমরা দেখব পর্ব 1 পরিফেরা। ঠিক আছে, পরিফেরা থেকে কি কি পড়তে হবে আমি দেখাচ্ছি। বলো তো, এদের শরীর এরকম ছিদ্র না? এই যে ছিদ্র দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট অনেক ছিদ্র, এই যে ছিদ্র, এই ছিদ্রগুলোর নাম হচ্ছে অস। আর এই যে দেখো একটা বড় ছিদ্র, এখানে ছিদ্র মানেই অস। ঠিক আছে, তো এই ছিদ্রগুলোকে আমরা বলি অস্টিয়া। অস্টিয়া। বড় ছিদ্রটাকে বলি আমরা অস্কুলাম। তাহলে অস মানে কিন্তু ওপেনিং বা ছিদ্র। অস মানে হচ্ছে ওপেনিং বা ছিদ্র। তাহলে বলো তো, পরিফেরা পরের প্রাণীদের দেহে কি থাকে? ছিদ্র থাকে। ঠিক আছে, এই যে দেখো, ফেরা মানে হচ্ছে বহন করা, ধারণ করা। আর পরি শব্দের অর্থ হলো, পরি শব্দের অর্থ হলো পোর। তোমরা জানো না পোর মানে ছিদ্র? তাহলে পরিফেরা শব্দের অর্থ হলো ছিদ্র ধারণ করা বা পোরাস এনিমেল। ছিদ্র ধারণকারী এনিমেল বা পোরাস এনিমেল। নাম দেখে বোঝা যাচ্ছে এদের দেহে অসংখ্য ছিদ্র। ছিদ্রগুলো অস নামে পরিচিত। একটা এই ছিদ্রটার নাম হচ্ছে অস্কুলাম। আর এই যে ছিদ্রগুলোর নাম হচ্ছে, এই যে দেখো ছিদ্র, এগুলোর নাম হচ্ছে অস্টিয়া। ঠিক আছে, তো এখন আমরা চলে আসি, এই যে মাঝখানে যে গহ্বরটা দেখতে পাচ্ছ না তোমরা, এটার নাম কি? এই গহ্বরটার নাম কি? খুবই সিম্পল, এটার নাম হচ্ছে স্পঞ্জ সিল। স্পঞ্জসিল। কি নাম? স্পঞ্জসিল। কেন এটার নাম স্পঞ্জসিল? তার সিম্পল ব্যাখ্যা হলো, এটা একটা ক্যাভিটি বা এটা একটা গহ্বর, তাই না? যে দেখো তো, সিল মানে কি? ক্যাভিটি বা গহ্বর না? তোমাদের পড়াইছি না সিলম, ব্লাস্টোসিল। সিল মানে হচ্ছে ক্যাভিটি বা গহ্বর। আর স্পঞ্জ কি? স্পঞ্জ হলো প্রাণী। এই পরিফেরার সমস্ত প্রাণীকে কিন্তু স্পঞ্জ বলা হয়। তাহলে এই প্রাণী বা পরিফেরার প্রাণীর দেহের সিলকে বা পরিফেরা পরের প্রাণীর দেহ গহ্বরকে বলা হয় স্পঞ্জ সিল বা স্পঞ্জসিল। ঠিক আছে, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? এবার চলে আসি আমরা দুই ধরনের কোষে। কয় ধরনের কোষে এবার যাব? দুই ধরনের কোষে। এই যে দেখো, এই প্রাণীটার ভেতরের দিকে লাল লাল কোষ দেখছো? লাল 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 কোষ। আর বাইরের দিকে দেখো ইয়েলো ইয়েলো কোষ দেখছো? এই যে ইয়েলো কোষ, ভেতরে এই যে লাল কোষ। মনে রাখবা, এই যে ভেতরের কোষগুলা, এই যে লাল কোষগুলা এইরকম চেহারা। এটা কোষ এরকম। তোমরা আমাকে বলো তো, এটা ফানেল না? এটা এরকম ফানেল না? এরকম এই যে মাথার এই যে এই জায়গাটা, তাহলে এটা একটা কোষ। এই জায়গাটা ফানেলের মতো। তাহলে এটাকে আমরা বলতে পারি ফানেল কোষ বা কোয়ানোসাইট। কোয়ানোসাইট। কোয়ানো শব্দের অর্থ কিন্তু ফানেল। তাহলে ফানেল কোষ বা কোয়ানোসাইট। ঠিক আছে, তাহলে বাইরের যে হলুদ কালারের যেগুলো দেখতেছো, এগুলোর নাম হচ্ছে পিনাকোসাইট। পিনাকোসাইট। সাইট মানে কোষ, আর পিনাকো মানে হলো ত্বক, ত্বকের কোষ। পিনাকো মানে ত্বক বা আবরণ। তো আমরা অনেক কিছু দেখলাম এখানে। ভেতরের জায়গাটার নাম হলো স্পঞ্জসিল। সব ছিদ্রকে বলা হয় অস। বড় ছিদ্রটার নাম হচ্ছে অস্কুলাম, আর ছোট ছোট যে ছিদ্রগুলো আছে এগুলোর নাম হচ্ছে অস্টিয়াম বা অস্টিয়া। ঠিক আছে, এরপর আমরা দেখেছি দুই ধরনের কোষ, গহ্বরের ভেতরের আবরণ, গহ্বরের বাইরের আবরণ। বাইরের গুলোকে আমরা বলেছি পিনাকোসাইট, আর ভেতরের গুলোকে আমরা বলেছি কোয়ানোসাইট।
ঠিক আছে, তা আরো সহজ করে মনে রাখো যে সি পি, ওকে, আগে সি তারপর পি, সিটা ভেতরে পিটা বাইরে, কোয়ানোসাইট পিনাকোসাইট। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে আসি আরো কিছু বিষয় নিয়ে। সেটা হলো এই প্রাণীটার দেহ তৈরি হয় বিশেষভাবে। দেহে যে দেয়ালটা আছে না, দেয়ালটা তৈরি হয় বিশেষভাবে। আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো ইটগুলো কিন্তু এইরকম, এর দেহের ইটগুলো এরকম। তোমরা কারা কারা সমুদ্র দেখছো? দেখিনি ভাইয়া, ভেরি গুড। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, কোনো একটা নদীর যে কি তীরগুলো আছে, তীরগুলো নষ্ট হয়ে যায়, ভেঙে যায় পানির স্রোতে, তাহলে তীরের কাছে কি আমরা এইরকম কংক্রিটের ব্রিক দিতে পারি না? এই ধরনের ব্রিক, ও সরি, এরকম ব্রিক দিতে পারি না? তাহলে ব্রিকগুলো একটার সাথে আর একটা এরকম করে লেগে থাকবে না? তাহলে নদীর যতই স্রোত হোক না কেন, ওই ব্রিকগুলোর উপরে যখন পড়বে, কুল কি আর ভাঙবে? ভাঙবে না। তো প্রিয় স্টুডেন্ট, পরিফেরা পরের প্রাণীদের এই যে দেয়ালগুলো দেখতেছো না, দেয়ালগুলো এরকম ব্রিক দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? ব্রিক দিয়ে তৈরি। তো তোমরা আমাকে বলো তো, এটা অনেক শক্ত হবে না? অনেক শক্ত হবে। শক্ত হলে কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। তাহলে বলো তো, এই জিনিসগুলা কি দ্বারা তৈরি? ক্যালসিয়াম কার্বনেট বা চুন দ্বারা তৈরি, তাই না? ঠিক না? শক্ত হতে হবে। এবার বলো তো, এই জিনিসগুলার কি এই কাঁটা আছে না, স্পাইক আছে না? স্পাইক মানে কাঁটা, ঠিক কিনা? তাহলে এগুলো ছোট ছোট কাঁটা, এদেরকে আমরা কি স্পিকিউল বলতে পারি না? স্পিকিউল বলতে পারি না? পারি। তাহলে বলো তো, পরিফেরা পর্বের প্রাণীদের দেহ কি দিয়ে তৈরি? স্পিকিউল দ্বারা তৈরি, মানে কাঁটা কাঁটা, ছোট ছোট অনেকগুলো কাঁটা দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি এগুলা? তোর মাথার মধ্যে প্রশ্ন আসবে, আচ্ছা এগুলো তো শক্ত, তাহলে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি বা চুনময়। ঠিক আছে। এখন প্রশ্ন হলো, ভাইয়া এখানে শুধু ইট দিলে হবে? ইটগুলোকে বেঁধে রাখতে হবে না দড়ি দিয়ে? তাহলে এদের বেঁধে রাখার জন্য দড়ি আছে। এই যে দেখো, এদেরকে এরকম করে বেঁধে রাখার জন্য দড়ি আছে, দেখছো? এরকম করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, দেখছো? এই জিনিসগুলো দিয়ে দেয়ালগুলো তৈরি। তাহলে যে দড়িগুলো যে তৈরি করেছে, এগুলোর নাম হলো প্রোটিন। এগুলো, হ্যাঁ, এগুলো প্রোটিন। প্রোটিন নামের শেষে ইন থাকে, যে কোনো প্রোটিনের নামের শেষে ইন থাকে। আর প্রাণীগুলোকে আমরা তো স্পঞ্জ বলি, তাই না? এরা স্পঞ্জ প্রাণী। তাহলে এই প্রোটিনটার নামে শেষে ইন আছে, প্রাণীটার নাম হলো স্পঞ্জ। তাহলে এগুলোর নাম হচ্ছে স্পঞ্জিন। এগুলোর নাম হচ্ছে স্পঞ্জিন। তোমরা কি আমার কথা সবাই বুঝতে পেরেছো? বলো তো, সবাই আমার কথা বুঝতে পেরেছো? বড়টার নাম অস্কুলাম, ছোটগুলোর নাম হচ্ছে অস্টিয়া। ভেতরেরটার নাম হলো স্পঞ্জোসিল। সিল মানে ক্যাভিটি, প্রাণীগুলোকে বলা হয় স্পঞ্জ। দেয়ালের ক্ষেত্রে যদি চলে আসি, বাইরে দেখো পিনাকোসাইট, ভেতরে হচ্ছে কোয়ানোসাইট। দেয়ালগুলো যদি ভেতরে আসি, গঠনটা কিভাবে তৈরি হয়েছে? খুব সিম্পল, ইট আর দড়ি দিয়ে। ইটগুলো হচ্ছে কাটা কাটা, এই জন্য স্পিকিউল বলে, স্পাইক থেকে স্পিকিউল। কাটাগুলোকে, ইটগুলোকে বেঁধে রাখতে হয়। এগুলো প্রোটিন দিয়ে তৈরি, এই জন্য এগুলোকে বলা ইন বা স্পঞ্জিন। বলো তো, সবকিছু ঠিক আছে কিনা? বলো, সবকিছু ঠিক আছে কিনা? ঠিক আছে। আচ্ছা, এবার বলো তো, এই যে তীর চিহ্ন দিয়ে দেখাইছে কি? যে ছোট ছোট গুলোতে পানি প্রবেশ করবে এইটার মধ্যে। এই প্রাণীর দেহের ভেতরে পানি প্রবেশ করে ছোট ছোট গুলোতে, দেখছো? আচ্ছা, এবার বলো, পানি যদি প্রবেশ করে, পানির সাথে অক্সিজেন, তার খাদ্য বা শুক্রাণু, এগুলো প্রবেশ করবে না এর মধ্যে? মুহিব, প্রবেশ করবে কি না? তাহলে পানির সাথে এগুলো প্রবেশ করবে। এই পানিগুলো বের হবে কোন পাশে? এই পাশে না? তাহলে মনে রাখবা, অস্টিয়াগুলা, এই যে যেগুলা অস্টিয়াগুলা হচ্ছে পানির প্রবেশ পথ, আর অস্কুলাম হচ্ছে পানির বহির্গমন পথ। ঠিক আছে। তাহলে এবার আমরা কোশ্চেন সলভ করি। আসলে এই পর্বের ক্ষেত্রে বলো তো, কোন পর্বের প্রাণীতে অস্টিয়া থাকে? আমরা জানি অস মানে ছিদ্র বা পোর। বলো, কোন পর্বের প্রাণীতে অস্টিয়া থাকে? পরিফেরা, পরিফেরা, তাই না? কোন পর্বের প্রাণীতে কোয়ানোসাইট থাকে? বলো তো, ফানেল ফানেল কোষ থাকে কোন পর্বের প্রাণীতে? ভেতরের দিকে না বাইরের দিকে? সিপি, ভেতরের দিকে না বাইরের দিকে? কোয়ানোসাইট থাকে ভেতরের দিকে, এটা পরিফেরা। এবার বলো, পরিফেরা পর্বের প্রাণী দেহে পানি প্রবেশ এবং পানি বের হওয়া, আগে প্রবেশ বলছে, তারপর বের হওয়ার পথের কথা বলছে। বলো তো, ছিদ্রগুলোর নাম কি? বলো, ছিদ্রগুলোর নাম কি?
আগে অস্টিয়া এটাতে প্রবেশ করে, বের হয় হচ্ছে অস্কুলাম দিয়ে, তাই না? অস্টিয়াগুলোতে প্রবেশ করে, বের হয় অস্কুলাম দিয়ে। আর একটা সিকোয়েন্স যদি এমন হয়, দেখো তো, বাইরে পানি, ওকে, অস্টিয়া পথে, এই যে অস্টিয়া পথে প্রবেশ করলো, স্পঞ্জোসিলে আসলো, স্পঞ্জোসিল থেকে অস্কুলাম পথে বাইরে চলে আসলো, তাই না? এই যে পানি বাইরে আসতেছে, তাহলে অস্টিয়া, স্পঞ্জোসিল, অস্কুলাম, এটা একটা সিকোয়েন্স, এটা পরীক্ষায় আসতেই পারে যে পানি প্রবেশ করে কোথায়, ওখান থেকে বের হয় কোথায়, জায়গাগুলোর নাম লেখো সিকোয়েন্স অনুযায়ী, পারো জানো। তাহলে পানি প্রবেশের নাম অস্টিয়া, বের হচ্ছে অস্কুলাম দিয়ে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। কোন প্রাণীতে স্পিকিউল বিদ্যমান বলো তো? স্পিকিউল মানে কি? ছোট স্পাইক না? ছোট স্পাইক মানে কি এরকম না? কোন প্রাণীতে? পরিফেরা পর্বের প্রাণীতে, তাই না? এখন দেখো এখানে পরিফেরা পর্বের প্রাণীর নাম দেয় নাই, তাহলে উত্তর কি? পরিফেরা পর্বের প্রাণীদের তো স্পঞ্জ বলে, তাহলে স্পঞ্জিলা, তাই না? কোন পর্বের প্রাণীতে এমফিব্লাস্টুলা নামক লার্ভা দশা থাকে? প্রিয় স্টুডেন্ট, এটা একটু এক দেখাই আমি, তাহলে মনে রাখবে। এ এবং সি মনে রাখবা, প্রথম পর্বটার জন্য এসি বরাদ্দ করা আছে। কি বরাদ্দ করা আছে মুহিব? এসি বরাদ্দ করা হয়েছে প্রথম পর্বের জন্য। এমফিব্লাস্টুলা আর একটা হলো প্যারেনকাইমোলা, এসি বরাদ্দ আছে, ঠিক আছে? এখন তোমরা দেখো এমফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমোলা প্রথম পর্বের প্রাণীতে খুবই সিম্পল। হ্যাঁ, এই পর্বের প্রাণীটা শুরুতে এরকম থাকে, এগুলো বড় বড় কোষ মুহিম, এই যেগুলা, ঠিক আছে? এগুলো বড় বড় কোষ। এই যে এইদিকে থাকে কিছু ছোট ছোট কোষ, এই যে ছোট 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 কোষ, দেখছো? এগুলোতে এরকম ফ্লাজেলা থাকে। তোমরা আমাকে বলো তো, এই পাশে এক ধরনের কোষ, এই পাশে ভিন্ন ধরনের কোষ না? বোথ সাইডে ভিন্ন ভিন্ন কোষ। এই ধরনের লার্ভাকে বলা হয় এমফিব্লাস্টুলা। এমফি শব্দের অর্থ হলো ভিন্ন, মানে বোথ, দুই। তার মানে এখানে দুই ধরনের কোষ নাম হয়ে, এই প্রাণীটা যখন একটু বড় হয় তখন এই দারুণ ঘটনাটা ঘটে। সেটা হলো এই সাদাগুলো একদিকে যায়, এইরকম সাদাগুলো একদিকে যায় বাইরের দিকে, আর ইয়েলোগুলো যায় এই দেখো ভেতরের দিকে, দেখছো? ভেতরের দিকে। এবং এই যে দেখো এরকম ফ্লাজেলাগুলা বা সিলিয়াগুলো ভেতরে থাকে। তাহলে বলো তো এইটার নাম কি? অস্কুলাম না? অস্কুলাম না? পানি বের হয় এটা দিয়ে। তাহলে এই পথগুলো দিয়ে কি অস্টিয়া নামক ছিদ্র আছে না, পানি প্রবেশ করে মুহিব? তাহলে এই যে সিলিয়াগুলোর কাজ কি জানো? এই সিলিয়াগুলো ভেতরে পানিগুলো বের করে দেয়, এদিকে কাপে আর বের করে দেয় এরকম করে। তোমরা কি বুঝছো? তাহলে দেখছো যে এটা পরিণত প্রাণী আর এটা হচ্ছে অপরিণত বা লার্ভা। এই লার্ভাটার নাম কি মুহিব? এমফিব্লাস্টুলা। মানে এটা ব্লাস্ট কোষ বা অপরিণত কোষ, কিন্তু বোথ ধরনের সেল আছে, মানে দুই ধরনের সেল আছে, ছোট সেল এবং বড় সেল। ছোট সেলগুলোতে ফ্লাজেলা আছে, ওকে? আচ্ছা, পরিফেরা পর্বে কোনটি থাকে? দেখো দেখো তো পারো কিনা এই প্রশ্নটার উত্তর। পরিফেরা পর্বে কোনটি থাকে? একই কমেন্ট বারবার করে দেয়, মাথা ঠিক আছে? পরিফেরা পর্বে কোনটি থাকে? অস্টিয়া থাকে। পরিমাণে পোর বা ছিদ্র, অস্টিয়া মানে হচ্ছে ছিদ্র, রাইট? আচ্ছা, কোনটি পরিফেরা পর্বের প্রাণীর দেহে দেখা যায় বলো তো? 2 নম্বরের আনসার কি হবে? আরে পারছে সবাই, কোয়ানোসাইট, মনে আছে না? কোয়ানোসাইট, পিনাকোডার্ম, ভেতরে সি বাইরে পি, সিপি। আচ্ছা, পরিফেরা পর্বের অন্তর্গত প্রাণী কোনটি? পরিফেরা পর্বের অন্তর্গত প্রাণী কোনটি? এটা একটু ওদের জন্য কঠিন, তারপর আমি বলি প্রাণীগুলো আমি একটু দেখাবো, ঠিক আছে? এই যে এটা হলো প্রাণী, বুঝছো? স্কাইফা। এইটা কি? কারণ এটা তো হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকস, গোল কৃমি। এটা তো হচ্ছে নেমাটোডা পরের প্রাণী। আমি দেখাই, বাপরে এমন করে টেনে রাখছো মনে হচ্ছে সব পড়ায় ফেলছি না?
এই যে দেখো পরিফেরা পরের প্রাণীদের নাম এখানে দেওয়া আছে, আমি তাদের পড়াই দিচ্ছি, টেনশন করিও না। ওকে, তোমরা আগে বাংলাগুলো দেখো, বলো তো সবার নাম কি? স্পঞ্জ না? স্পঞ্জ না মুহিম? তাহলে এই প্রশ্নটা আসবে, কোন পরের প্রাণীদের সবাইকে স্পঞ্জ বলা হয়? তোমরা বলো তো কেন এদেরকে স্পঞ্জ বলা হচ্ছে? এনি আইডিয়া? স্পঞ্জ মানে ভেতরে ফাঁপা থাকে। তাহলে বলো তো এই পরের প্রাণীদের ভেতরে ফাঁপা না? এই যে দেখো ছোট ছোট কাপের মতো মগ, এটা ভেতরে ফাঁপা, দেখছো? এই যে এগুলোর ভেতরে ভেতরে ছিদ্র ছিদ্র ফাঁকা ফাঁকা থাকে, এই যে এগুলোরে চাপ দিলে কি হবে? ভেতরে বাতাসগুলো বাইরে আসবে না? ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবা। এখন এইটা প্রশ্ন আসতে পারে, এছাড়া এখানে আর তেমন কোনো প্রশ্ন আসবে না, কিন্তু এখানে সায়েন্টিফিক নেম দিয়ে দিচ্ছে, ওটা আবার অনেক দিন আগে। এই দেখো স্কাইফা জিলাটিনোসাম, এইটার নাম হচ্ছে স্কাইফা। ওকে, এগুলো মিনিং পড়াইতে গেলে ব্যাপক সময় লাগবে। তো আমি বলবো যে তোমরা এটা শুধু এই জায়গাগুলো দেখবা, আসলে আসলো না আসলে নাই, বাট এইটা প্রশ্ন যেহেতু আসছিল এই প্রশ্নটা শুধু সলভ করবা। ইউজুয়ালি এই ধরনের প্রশ্ন খুবই কম আসে, খুবই রেয়ার আসে। তো এই জায়গায় ফোকাস না করে যারা খুব পড়াশোনা করো তারাই শুধু ফোকাস করবা, আর যারা এমনিও ভালো রেজাল্ট করবা। হ্যাঁ, আমার এক স্টুডেন্ট আছে, ও মেডিকেল প্রিপারেশন নিচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, ডি ইউনিটে ফার্স্ট হয়ে গেছে। সো ব্যাপারটা এইরকম যে হয়, বুঝছো, হয়ে যায়। সো সিরিয়াসনেস ভেতর থেকে আসতে হবে, আবার ব্যাপারটা এমন না যে সব পড়লেই ফার্স্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা চলে আসি, আমরা পরিফেরা পড়েছি, নিডারিয়া পড়ে ফেলছিলাম, প্লাটিহেলমিনথিস নেমাটোডা আমরা পড়ছি, মলাস্কা পড়ছি, আর্থ্রোপোডা পড়ছি। এবার তাহলে পর্ব 6, পর্ব 6-এর নাম কি? এনিলিডা। এই বলো তো অঙ্গুরিমাল প্রাণী বলা হয় কেন এদেরকে? এই যে দেখছো, তুমি যদি এই জায়গাটা খুলতে চাও, এটা কিন্তু খুব সুন্দর করে খুলবে, এই যে এরকম, দেখছো খুললো। তোমরা আমাকে বলো তো এইটা কি আমার আংটির মতো লাগতেছে না? আংটির মতো লাগতেছে না মুহিম? তাহলে এই যে অঙ্গুরিমাল শব্দের অর্থ হলো আংটি, ঠিক আছে? অঙ্গুরিমাল শব্দের অর্থ হচ্ছে আংটি। তাহলে অঙ্গুরিমাল প্রাণী বা আংটির মতো প্রাণী কাদেরকে বলা হয়? কাদেরকে বলা হয় মুহিম? এনিলিডা। অনেকে যারা বোঝো না তাদেরকে বলি, এই এনুলার শব্দের অর্থ হলো, এনুলার শব্দের অর্থ হলো এরকম সার্কুলার, বুঝছো? এনুলার থেকে এনিলিডা শব্দটা আসছে। তাহলে এনিলিডা মানে আংটির মতো, তারপর হচ্ছে অঙ্গুরিমাল শব্দের অর্থ হচ্ছে আংটি। তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি গত দিনে পড়াইছি, বলো তো এইটার সেগমেন্টেশন বা খণ্ডকায়ন কোন ধরনের? এটা কমপ্লিট খণ্ডকায়ন হয় নাকি ইনকমপ্লিট খণ্ডকায়ন হয়? তোমরা শুধু আমাকে বলো, এটা বাহ্যিক নাকি অভ্যন্তরীণ নাকি বাহ্যিক প্লাস অভ্যন্তরীণ? লাস্ট ক্লাসেই বলছে, বলো। এই সাবাস, ওর নাম কি? কাজী ফারহানা তাশফিয়া। বা ইন্টারেস্টিং যে আপনি খুব দারুণ আনসার করছেন। বোথ, ইয়েস, বোথ মানে কি? আমি আরেকবার বলি, মানুষের কিন্তু ভেতরের দিকে খণ্ডকায়ন থাকে, তাই না মুহিম? এই যে এখানে হিউমেরাস শেষ, এখানে রেডিয়াস আল্লাহ শুরু হলো, কিন্তু বাইরে থেকে কি দেখা যায়? তাহলে এটার নাম অভ্যন্তরীণ খণ্ডকায়ন, তাই না? আবার দেখো, এইটা হলো ঘাস ফড়িং। ঘাস ফড়িং এর কিন্তু বাইরে থেকে মনে হচ্ছে খণ্ডকায়ন, কিন্তু ভেতরে ভেতরে লাগানো থাকে। কি থাকে? এরা একটার সাথে আর একটা অ্যাটাচ থাকে। তাহলে ঘাস ফড়িং এর খণ্ডকায়ন বা আর্থ্রোপোডার খণ্ডকায়ন কোন ধরনের? ভেতরে খণ্ডকায়ন, বাইরে থেকে মনে হচ্ছে খণ্ডকায়ন। অভ্যন্তরীণ না বাহ্যিক? হাত, অভ্যন্তরীণ না বাহ্যিক? বাহ্যিক, হ্যাঁ বাহ্যিক। আশ্চর্য, বাহ্যিক তো, মানুষেরটা অভ্যন্তরীণ, এটা বাহ্যিক। বাট এর ক্ষেত্রে দেখো কি সুন্দর, তুমি খুলে এটা বাইর করে নিতে পারবা। সো এটা কিন্তু অভ্যন্তরীণ বাহ্যিক। তাহলে বলো তো ভেতরেও যা বাইরেও তা, তারাই ট্রু মানুষ নাকি তারা ফলস মানুষ? ট্রু মানুষ। তাহলে এদের খণ্ডকায়নটাকে আমরা বলি প্রকৃত খণ্ডকায়ন বা ট্রু সেগমেন্টেশন। পারবা তো নাকি? বাহ্যিক প্লাস অভ্যন্তরীণ, এটা পারবা না? এই পারবা না? দেখো ওরা কমেন্ট করে, ওরা যে কি করতেছে আল্লাহ জানে। এদিকে সিটি এবং প্যারাপোডিয়া মনে রাখবা, এই দুটো অ্যাকচুয়ালি পা, এই দুটা পা তোমাদের আমি শেখাই।
আচ্ছা তোমরা বলো তো, একটা প্রাণীর দেহ যদি এরকম হয়, তাহলে প্রত্যেকটা খণ্ডে কি পা থাকতে হবে না? প্রত্যেকটা সেপারেট সেপারেট খণ্ড। তাহলে বলো তো, এটা যদি মিড লাইন হয়, তাহলে এই দিকে পা আছে, দেখছো? এই দিকে পা আছে না? দেখা যাচ্ছে না যদিও। এই দিকে পা আছে, তাহলে এদিকে পা আছে না? এদিকেও আছে, এদিকে আছে না? তাহলে এটা তো মিড লাইন হয়, তাহলে মিড লাইনের পাশে এটাকে বলে প্যারা। এটাকে কি বলে? প্যারা। প্যারা মানে প্যারালাল, মিড লাইনের প্যারালালি, এদিকে পা আছে, তাহলে এই পজিশনটাকে বলা হয় প্যারা। এবং পা যেহেতু, তাহলে আমরা পোড বলি। তাহলে তোমরা আমাকে বলো তো, এই ধরনের পাকে আমরা কি বলতে পারি? প্যারাপোড বা পার্শ্ব পা। তোমরা কি জানো মানুষের পাও পার্শ্ব পা, প্যারাপোড? তোমরা জানো এটা? তোমরা দেখো, আমাদের এটা যদি মিড লাইন হয়, আমাদের মিড লাইনের ওই সাইড থেকে একটা পা বের হয়েছে, এই সাইড থেকে একটা পা। এটা যদি মিড লাইন হয়, দেখো হাতটা এই সাইড থেকে বের হয়েছে, এই হাতটা দেখো এই সাইড থেকে বের হয়েছে। তাহলে আমরাও কি? তোমরা কি বুঝতে পারছো? আমরা পা দেখি না কেন? এই ছোট ছোট যে জিনিসগুলা, এগুলোই পা। তোমরা দেখো না কারণ তোমরা কেঁচো হাতি নিয়ে কখনো দেখো নাই। এই বলো, বুঝছো কিনা? প্যারাপোড বুঝছো কিনা, বা প্যারাপোডিয়া জিনিসটা বুঝছো? ভেরি গুড। আচ্ছা বলো তো, কেঁচো তো মাটিতে ঘোরে, তাই না মুহিম? এই জন্য কিন্তু একে বলা হয় প্রকৃতির লাঙ্গল। কি বলে? প্রকৃতির লাঙ্গল। কিন্তু এই ধরনের প্রাণী যদি পানিতে থাকে, তাহলে তাদের পা গুলো কি এরকম সরু সরু শক্ত শক্ত হবে, নাকি একটু এইরকম পাখার মতো হবে মুহিম? এরকম হবে না? এটা একটা প্রাণী, তাহলে পা গুলো একটু এইরকম হবে না? তাহলে এইগুলো জিনিস কি নৌকার হচ্ছে ওই যে বৈঠার মতো ব্যবহার করবে না তারা? তোরা বলো তো, এই জিনিসটা বুঝছো? যে ও যদি স্থলে হয়, ওর পা গুলো সরু সরু এবং শক্ত শক্ত হবে, মাটিতে হেঁটে বেড়াতে পারবে। কিন্তু ও যদি পানিতে থাকতো, ওর পা গুলো একটু বৈঠার মতো হইতো না? তাহলে এরকম এরকম করতে আগাইতো। তাহলে এই যে এই পা গুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয়, ও সরি সরি সরি, এগুলোর নাম হচ্ছে সিটি। এগুলোর নাম হচ্ছে সিটি, আর এটার নাম হচ্ছে প্যারাপোড। এগুলোর নাম সিটি, প্যারাপোড। একটু উল্টা করে বলছি, বাট ইটস ওকে। বলো, এই যে এখানে যে সরু সরু যেগুলো দেখতে পাচ্ছ, সিটি মানে শক্ত, বুঝছো? এই জন্যই বুঝতে পারতেছো। তোমরা আমাকে বলো তো, কোন একটা জিনিস যদি এরকম সরু সরু হয়, এগুলো অনেক শক্ত শক্ত না? আর যেগুলো মাংস হলে এইরকম থলথলে টাইপের, এগুলোর নাম হচ্ছে প্যারাপোড। তাহলে আশা করছি বুঝতে পেরেছো, সিটিগুলা শক্ত হয়। তাহলে যারা হচ্ছে মাটিতে থাকবে, তাদের শক্ত পা থাকবে, সিটি থাকবে। যারা পানিতে থাকবে, তাদের এইরকম পা থাকবে। এগুলো পার্শ্বপদ, এগুলো পার্শ্বপদ, দুইটাই কিন্তু প্যারাপোড। কিন্তু নাম দেখে যেন আমরা বুঝি কোনটা পানিতে, কোনটা স্থলে, কোনটা সরু, কোনটা চওড়া। ঠিক আছে? এই যে দেখো, আরেকবার দেখতেছি মুহিম, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা যে প্রাণী হয়, এই যে এগুলো আছে সিটি, সিটি, ওকে? এটা যে একটা প্রাণী হয়, তাহলে এই যে দেখো, এগুলোর নাম হচ্ছে প্যারাপোড। আশা করছি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। সেগমেন্টাল অর্গান, এইটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে, সেগমেন্টাল অর্গান। তোমরা বলো তো, হোয়াট ইজ সেগমেন্টাল অর্গান? এনি আইডিয়া? সেগমেন্টাল অর্গান হলো এমন একটি অঙ্গ বা অর্গান যেটি প্রত্যেকটি সেগমেন্টেই থাকে। প্রত্যেকটি সেগমেন্টে থাকে। তোমরা কি জানো, এর এখানে একটা নেফ্রিডিয়া থাকে, কিডনির মতো আর কি, নেফ্রনের মতো। এটা তো একটা নেফ্রিডিয়া থাকে, এখানেও একটা নেফ্রিডিয়া, এখানে একটা নেফ্রিডিয়া, কারণ প্রত্যেকটা খণ্ড তো আলাদা আলাদা। তাহলে প্রত্যেকটাতে কি নেফ্রিডিয়া থাকবে না? যেভাবে প্রত্যেকটাতে পা আছে মুহেব, তাহলে এগুলো কি আমরা সেগমেন্টাল অর্গান বলতে পারি না? সেগমেন্টাল অর্গান বলতে পারি না? প্রত্যেকটা খণ্ডে খণ্ডে যে জিনিসটা কপি পেস্ট হবে, প্রত্যেকটা খণ্ডে যে জিনিসটা থাকবে, দ্যাট ইজ কল সেগমেন্টাল অর্গান। সো নেফ্রিডিয়া একটি সেগমেন্টাল অর্গান। এবং একই সাথে মনে রাখবা, এই নেফ্রিডিয়াটা হলো, আচ্ছা তোমরাই বলো, মানুষের নেফ্রন থাকে না? নেফ্রনের মাধ্যমে কি ইউরিন উৎপন্ন হয়, রেশন করি। তাহলে বলো তো, নেফ্রনের জায়গায় যদি নেফ্রিডিয়া বলি, একই জিনিস বোঝায় না? নেফ্রিডিয়াও কি রেশনের কাজ করে না? তোমরা কি জানো, এইটা পুরো মানুষের মতোই প্রায়, এদের গঠন, এদের দেহে যা যা আছে বেসিক জিনিস, আমরা মানুষ আমাদের মতো। যেমন আমাদের নেফ্রন আছে, এদের নেফ্রিডিয়া আছে। আমাদের প্রকৃত সিলম, এদের প্রকৃত সিলম। আমাদের রক্ত সংবহন বদ্ধ, এদেরও বদ্ধ। আমাদের হিমোগ্লোবিন আছে, এদেরও হিমোগ্লোবিন আছে। আমাদের পার্শ্ব পা আছে, এদেরও পার্শ্ব পা আছে। আরও অনেক জিনিস, বুঝছো মুহিব?
কি দারুণ, এনিলিডার সাথে মানুষের দারুণ মিল আছে। যদি কখনো না মনে রাখতে পারো তাহলে মনে রাখবা মানুষের মতো। আবার নটকট বইল না, মানুষের মতো অনেকটা, ট্রিকটা মনে রাখো। তাহলে সিলম, ভ্রূণস্তর, তারপর হচ্ছে প্রতিসাম্যতা, রক্ত, এভরিথিং। এই যে দেখো এদের রক্ত লাল, হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে। এখানে দেখছো হিমোএরিথ্রিন, ওকে, এবং ক্লোরোকুয়েরিন। শুধু হিমোগ্লোবিনটা মনে রাখলে এনাফ, বাকিগুলো বারবার রিডিং পড়লে হবে। আমাদের রক্ত সংবহন বদ্ধ, এদের রক্ত সংবহন বদ্ধ। রক্ত সংবহন বদ্ধ মানে কি আমি তোমাকে বলি। রক্ত সংবহন বদ্ধ মানে হলো তোমার রক্ত যখন রক্তনালীর ভেতর দিয়ে চলবে। তোমরাই বলো তো, আমার রক্তনালীগুলো সব বাইর করে যদি পেটের মধ্যে একটা ফাঁকা করি, পেটের মধ্যে একটা বড় ফাঁকা করি, ওখানে যদি সব রক্ত ঢেলে দেই, তাহলে আমার রক্তগুলো উন্মুক্ত না? আবার আমার দেহের মধ্যে রক্তনালী আছে, কি আছে? রক্তনালী আছে। সেই রক্তনালীর ভেতর দিয়ে যদি রক্ত প্রবাহিত হয়, দ্যাট ইজ কল বদ্ধ সংবহন, মানে রক্তগুলো বন্দি নালীর ভেতরে। সো এবার বলো যে এদের রক্ত সংবহন বদ্ধ, মানুষের রক্ত সংবহন বদ্ধ মানে কি? আমাদের যেমন রক্তনালী আছে, এদেরও কিন্তু রক্তনালী আছে, যত ছোট প্রাণী হোক না কেন। ঠিক আছে মুহিম? আচ্ছা, এবার চলে আসি ট্রোকোফোর লার্ভা, খুব ইম্পর্টেন্ট। মলাস্কাতেও ট্রোকোফোর দেখা যায়, এখানেও ট্রোকোফোর দেখা যায়। জিনিসটা কি আমি বলি, এই ট্রোকো শব্দের অর্থ হচ্ছে হুইল বা চাকা, ট্রাকের চাকা আর কি, চাকা মনে রাখবা। ট্রোকো মানে চাকা। তাহলে এই পরের প্রাণীগুলো কিছুটা এই যে এইরকম ছোটবেলায় থাকে, বুঝছো? এই যে এগুলো হচ্ছে তার চারপাশ জুড়ে চাকার মতো এরকম কিছু সিলিয়া থাকে। কি থাকে মুহিম? সিলিয়া থাকে। তাহলে এই পরের প্রাণীটা খালি ঘোরে, পানির উপর খালি ঘুরে, বুঝছো? তোমরাই বলো তো, আমার চারপাশ ধরে যদি অনেকগুলো পা থাকে, সব পা যদি একসাথে কাজ করে তাহলে আমি ঘুরবো না? ওরা এরকম ঘোরে আর কি। তাহলে বলো ট্রোকোফোর মানে কি? চাকা আকৃতির লার্ভা। তাহলে এই পরের প্রাণীগুলো ছোটবেলায় এরকম লার্ভা থাকে। আচ্ছা, শেষ, এখন আমরা রিভিশনে চলে আসি। বলতো কেঁচোর চলন অঙ্গের নাম কি? বলো। কেঁচো রূপী মানুষ, মানুষ রূপী কেঁচো। এই যে এটা না সিটি, না সিটিটা কি শক্তটা না নরমটা? বলতো বৈঠার মতো যেটা নরম পা সেটা কোনটা? বৈঠার মতো নরম পাটার নাম কি? প্যারাপোডিয়া। শক্তগুলোর নাম হচ্ছে সিটি, তাই না? শক্তগুলোর নাম হচ্ছে সিটি। তাহলে স্থলে কোনগুলা? সিটি। আচ্ছা, এবার আসো, নেফ্রিডিয়া কি? নাম দেখে বলো তো, নেফ্রন মনে হচ্ছে না? কিডনি মনে হচ্ছে না? তাহলে এটি রেচন অঙ্গ। এটা তো উত্তর পাচ্ছ না, তাহলে এক কাজ করো, এই জায়গায় আমরা একটা অপশন দিলাম, রেচন অঙ্গ। বলো তো প্রবলেম সলভ, প্রবলেম সলভ। আচ্ছা, ভেরি গুড, ধরতে পারছো, অপশন নাই। নিচের কোন পরের প্রাণীদের অঙ্গুরিমাল প্রাণী বলা হয়? আচ্ছা, অঙ্গুরিমাল মানে হচ্ছে আংটি। আচ্ছা, আংটি 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 আংটি, কি হইতেছে? এটা এনিলিডা হইতেছে, তাই না? আর ভেরি গুড। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখবা, এমনি পরীক্ষা ভালো হবে। কোন পরের প্রাণীতে হিমোসিল দেখা যায়? এই দেখো তো, হিমোসিল যেই বলছে, তার মানে এটা একটা পরের প্রাণী, ভেতরে রক্ত থাকবে এবং এদের রক্ত সংবহন তাহলে আমরা কি বলবো? উন্মুক্ত বলবো না? দেখি পারো কি না বলো তো। লাস্টেরটা বারবার এনিলিডা দাগাইতে দাগাইতে শুধু এনিলিডা দিতেছে, এটা তোমাদের ধাক্কা দেওয়ার জন্য বলছি। হিমোসিল কিন্তু উন্মুক্ত সংবহন, হিমোসিল হচ্ছে উন্মুক্ত সংবহন। তাহলে আর্থ্রোপোডা হচ্ছে হিমোসিল বা উন্মুক্ত সংবহন, তাই না? পাগল হয়ে গেছে দাগাইতে দাগাইতে। এইভাবে তো পরীক্ষায় গিয়ে তোমরা ধরা খেয়ে যাও। পারতেছি পারতেছি বলতে, মানে 10টা পারতেছো, এর ফুলো ফুলো 4টা ভুল হয়ে গেছে, টেরে পাও নাই। পরীক্ষার হল থেকে বাইরে বের হয়ে বলতেছো মাশাআল্লাহ। আমার একটা এরকম স্বভাব ছিল, এসএসসি পরীক্ষা দিছি, প্রত্যেকদিন এসএসসি পরীক্ষা সবার আগে শেষ হইতো, বুঝছো? পুরা সেন্টারে সবার আগে। এখন বিপদ হলো যে পরীক্ষা যখন ঘন্টা দেয়, খাতা টাতা দিয়ে যখন সবার আগে যখন বের হই, আমার তো আত্মীয় স্বজন যারা আছে এলাকায়, আমার দাদি বাড়ি হচ্ছে ওই এলাকায় যেখানে আমার সেন্টার, সবাই হাঁ করে তাকায় আছে, এ পরীক্ষা দিছে নাকি এরা বাইর করে দিছে। আবার আমার ভেতরে ভেতরে খেলে যায় ভিন্ন জিনিস, যে আমি যখন মন খারাপ করে থাকি তাহলে সারা এলাকার মানুষজন দেখবে এই ছেলের পরীক্ষা খারাপ করছে, মানে হাসতে হাসতে দৌড় দিই। আছে না যে ওই যে সিনেমার মধ্যে মা তার ছেলের সাথে দেখা পাইছে 20 বছর পরে, ছেলে এবং মা দুজন দৌড়াইতেছে,
এরকম করে দৌড় দিয়ে দিই। সব পরীক্ষার হলে আগে ভালো করতে হবে, তারপর দৌড়াইতে হবে, আসতে হবে। পরীক্ষার হলে খারাপ করবা, দৌড়ে লাভ নাই। একদিন মান সম্মান আটকাবা, যেদিন চান্স পাবা না ওই দিন সবাই গালিগালাজ করবে। ট্রোকোফোর লার্ভা, এই বলো। সিলিয়া 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 সিলিয়া, ট্রোকোফোর লার্ভা কার? কার? এনিলিডা। কোন প্রাণীটির রক্ত সংবহন বদ্ধ? বলো তো। আমাদেরও বদ্ধ না, এনিলিডারও বদ্ধ। এই যে কিউলেক্স, এটা আর্থ্রোপোডা। পেরিপ্লানেট আমেরিকা, এটা আর্থ্রোপোডা। এগুলো উন্মুক্ত। এই যে দেখো, এইটা 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 হচ্ছে বদ্ধ। প্রাণী জগতের কোন পরের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ? রেচনাঙ্গ বলছে নেফ্রিডিয়া নামে পরিচিত। সিম্পল সিম্পল। এনিলিডা, রাইট? এনিলিডা। কোন পর্বের প্রাণীতে ট্রোকোফোর লার্ভা দেখা যায়? আবার এনিলিডা। তোমরা খেয়াল করে দেখছো এই পর্ব থেকে বারবার লার্ভা দশাটা চাইতেছে এবং রেচন অঙ্গটা চাইতেছে। বারবার লার্ভা দশা, নাহলে বারবার রেচন অঙ্গ চাচ্ছে। তাহলে তোমরা কাজ করো তো, এই চ্যাপ্টার, এই টপিকটার উপরে লিখে রাখো রেচন অঙ্গ লার্ভা দশা। এই দুইটা আমরা ভালো করে যেন পড়ে যাইতে পারি। লিখে রাখো, লিখে রাখো বইয়ের মধ্যে। পরীক্ষার আগের দিন রিভিশনের সময় যেন চোখ পড়ে এই দুইটা টপিকে। ঠিক আছে? আচ্ছা, পর্ব 7 পড়ে আমরা হচ্ছে ওই যে ছকটা দেখাইছিলাম, ছকের অর্ধেক 80% সলভ করে রাখবো। তারপর আমরা কর্ডাটা পড়ার পর বাকি অর্ধেক সলভ করব। ঠিক আছে? আচ্ছা দেখো, অ্যাক্সিডেন্টে হিমা পরি 2 বোন মুক্ত, ওর বাবার নাকে টিউব দেওয়া হয়ে গেছে। বুঝছো? এটা পরীক্ষায় তেমন একটা আসে না। কি আসে আমি দেখাবো। এর পরীক্ষায় একটা আসে না, তো যাই হোক না কেন, অ্যাক্সিডেন্টে হিমা এবং পরি মুক্ত, ওর বাবার নাকে টিউব লাগানো লাগছে। বুঝছো? অ্যাক্সিডেন্টটা ভালো হয়েছে, ওর বাবা সাফার করতেছে। তো ওখান থেকে অ্যাক্সিডেন্ট, দুনিয়ার যত অদ্ভুত অদ্ভুত নাম, এই এর নামটাও যেমন অদ্ভুত, এর এখানে টার্মগুলো তেমন এম্বুল্যাক্রাল খাদ। বুঝছো? এম্বুল্যাক্রাল খাদ মানে কি জানো? এই যে আমার হাতটা যদি আমি এরকম করি, তোমরা আমাকে বলো তো, আমার হাতের দুই যে গর্ত আছে না, দুইটা আঙ্গুলের মাঝখানে একটু একটু করে গর্ত আছে কি না? এই গর্তটার মতো খাদ থাকে এদের দেহের মধ্যে। ওই জিনিসগুলোকে বলা হয় এম্বুল্যাক্রাল খাদ। আচ্ছা, হিমা পরি, এটা হলো হিমাল ও পেরিহিমাল তন্ত্র। আচ্ছা বলো তো, যে হিম মানেও রক্ত, পেরি হিমালের হিম মানেও রক্ত, তাহলে বলো তো এগুলো রক্ত সংবহন তন্ত্রেরই বিকল্প বোঝাচ্ছে না? রক্ত সংবহনের বিকল্প কিছু বোঝাচ্ছে না? বলো তো, নাম দেখে মনে হচ্ছে না? হিমাল মানেও রক্ত, পেরি হিমাল মানেও রক্ত, তাহলে রক্ত সংবহনের বিকল্প বোঝাচ্ছে। ঠিক আছে মহিব? মুক্ত সংবহন তন্ত্র। সংবহন তন্ত্র কি? মুক্ত। ওর বাবার, ওরাল এবং অ্যাবোরাল তল, ওরাল ও অ্যাবোরাল তল, এই জিনিসটা সহজ। তোমরা আমাকে বলো তো, তোমার হাতের এই জায়গাটা মুখ আছে, এখানে একটা মুখ আছে, এটা একটা প্রাণী। এই প্রাণীটার নাম কি? তারা মাছ। ওকে, তোমরা আমাকে বলো তো, এই তারা মাছের নিচের দিকে যদি মুখ থাকে, তাহলে এটা ওরাল সারফেস না? মৌখিক সারফেস না? বলো তো, নিচের দিকে যদি মুখ থাকে ওরাল সারফেস না? তাহলে অপোজিট যেটা হবে কি? মৌখিকের বিপরীত বিমৌখিক তল। ওরাল তল, অ্যাবোরাল তল, মৌখিক তল, বিমৌখিক তল। সিম্পল, তাই না? সিম্পল, রাইট? আচ্ছা, তোমরা বলো তো, এই সকল প্রাণীদের যদি তুমি প্রতিসাম্যতা পড়ো, তাহলে পূর্ণাঙ্গ অবস্থায় কি পঞ্চ অরীয় না? বলো তো, অরীয় প্রতিসাম্যতা না? কোন ধরনের অরীয় প্রতিসাম্যতা? পঞ্চ অরীয় প্রতিসাম্যতা। তাহলে ছোটবেলায় কিন্তু এরা কি ছিল? অপরিণত অবস্থায় কিন্তু এরা সবাই মানুষের মতোই, ধরা যাক, দ্বিপার্শ্বীয় ছিল। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, তাই না? এটা হলো অপরিণত আর পূর্ণাঙ্গ। সবাই জানো, এটা আমি আগের দিন বলছি।
নাকে টিউব, হ্যাঁ, এতে নালিকা পথ বা টিউব ফিড আছে, নালিকা পথ বা টিউব ফিড। বলে রাখি এই প্রাণীগুলোর এখানে ছোট ছোট পা আছে নিচের দিকে, বুঝছো, পা গুলো কিছুটা এইরকম এইরকম আর কি, ভেতর দিয়ে এরকম না নলাকার আছে, একটু নলাকার, ভালো করে দেখো। এইটা দিয়ে ভেতরে পানি যায়, পানি যায়, অক্সিজেন যায়, এটাতে আবার কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসে এবং আরও অনেক কিছু। তাহলে বলো তো এদের পাগুলো নালি নলের মতো না পাগুলা, এই জন্য নালিকাপথ টিউব বা টিউব ফিড বলা হয়, নালিকাপথ বা টিউব ফিড। আবার একটু ভাবো, এইটার ভেতর দিয়ে যদি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যাতায়াত করে তাহলে আমরা এটাকে শ্বসন অঙ্গ বলতে পারি না? পারি কি না? বলো বলো বলো, পারি কি না? পারি। আচ্ছা, সো প্রিয় স্টুডেন্ট, এই হলো ঘটনা। এম্বুলেক্রাল খাদ, হিমাল এবং পেরিহিমাল রক্ত সংবহনের বিকল্প, মুক্ত সংবহন আছে ওর বাবার, ওরাল এবং অ্যাবোরাল তল আছে, এগুলো লাগে না, কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এইটা, বুঝছো, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এইটা ইম্পর্টেন্ট। তোমার কিছু না মনে রাখতে পারলেও তোমার জন্য একটা দুইটা করে তথ্য জানো তুমি একটা চ্যাপ্টার থেকে পর্ব থেকে মুখস্থ রাখতে পারো। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে একাইনোডার্মাটা পর্বের যে প্রাণীগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রাণীগুলো সম্পর্কে একটু দেখি। দেখলে আমাদের কিন্তু 8টা পর্ব শেষ, একটা পর্ব বাকি থাকে। দেখো মহিন, একাইনোডার্মাটার ত্বক দেখতে পাচ্ছ না? এই ত্বকগুলো হচ্ছে কণ্টক যুক্ত, কাঁটা আছে, কণ্টক ত্বক, ঠিক আছে মহিম? এবার দেখো, কণ্টক ত্বক এই জিনিসগুলোর নাম কিন্তু স্পাইন বলা হয়, কণ্টক বা স্পাইন। স্পাইন মানে কিন্তু কাঁটা, বুঝছো? তাহলে কণ্টক বা স্পাইন বলা হয়। এই কাঁটাগুলোর মধ্যে কিছুর নাম পেডিসিলারি, কিছুর নাম সিলিয়া, এটাও ঠিক আছে। তাহলে আমরা 1 নাম্বারটার সাথে 6 নাম্বারটা পড়ে ফেললাম। বলো তো এবার যে একাইনোডার্মাটার ত্বকগুলো কেমন? কাটা কাটা। সেই কাঁটাগুলোর নাম কি? স্পাইন বা কণ্টক, ঠিক আছে। আচ্ছা, একাইনোডার্মাটা পরের প্রাণীরা কিন্তু কখনো নদীতে পাবা না তুমি। কোথায় পাবা না? নদীতে। এরা সবসময় সমুদ্রে থাকে। প্রশ্ন হলো কেন সবসময় এরা সমুদ্রে? কয়টা বাজে এখন? 3:38 বাজে। আজকে ক্লাস কয়টায় শুরু হয়েছে? 3টে, মাত্র 38 মিনিটে এতগুলো পড়ায় ফেললাম। মানে এত অল্প সময় এত পড়িয়ে ফেলেছি। আচ্ছা দেখো, এই পরের প্রাণীরা সবাই সমুদ্রে থাকে। এর একটা বড় কারণ হলো এরা স্বাদু পানিতে বাঁচতে পারে না। স্বাদু পানিতে যখন এরা আসে না, তোমরা বলো তো একটা জিনিস, এটা একটা প্রাণী আর এগুলো হচ্ছে পানি। তোমরা একটা জিনিস চিন্তা করো, যেখানে ধরা যাক 3টা লবণ আছে, তাহলে এর দেহের ভেতরে কয়টা লবণ বলো তো? 3টা লবণ। তাহলে পানি এদিক থেকে এদিকে যাবে না, এদিক থেকে এদিকে যাবে না, স্বাভাবিক, ঠিক কিনা? যখনই এরা স্বাদু পানিতে আসে, বুঝছো, তোমরা বলো তো, স্বাদু পানিতে যদি আসে, এদের 3টা লবণ না? স্বাদু পানিতে ধরা যাক লবণই নাই, একটা লবণ আছে ধরা যাক, কয়টা? একটা। তো এখন পানি কোন দিক থেকে কোন দিকে যাবে? যেদিকে লবণ বেশি। তাহলে নদীর পানিগুলো দেহের মধ্যে খালি ঢোকা শুরু করবে। ঢুকলে এই পরের পানিটা কি ফুলে যাবে না? ফুলে ফেটে মারা যাবে না? মারা যাবে। প্রিয় স্টুডেন্ট, এটা খুব জরুরি একটা জিনিস। ওর যদি এরকম ক্ষমতা থাকতো যে 2টা লবণ যদি আমি বের করে দিতাম, তাহলে হয়তো বা স্বাদু পানিতে আমি বাঁচতাম। আমার ভেতরে একটা লবণ, বাইরে একটা লবণ, পানি আর যাতায়াত নাই। কিন্তু ওই যে 2টা লবণ সে অতিরিক্ত বের করে দিতে পারে না। যদি বের করে দিতে পারতো তাহলে আমরা বলতাম সে অসমো রেগুলেশন করেছে বা সে অভিস্রবণটা নিয়ন্ত্রণ করেছে, বুঝছো? তাহলে তোমরা আমাকে বলো, সে অভিস্রবণটা নিয়ন্ত্রণ করতে পারে, পানির যাতায়াতটা পারে না। ওইটাই বলা হয় একাইনোডার্মাটা অক্ষম অসমো রেগুলেশনে। সে লবণ বা পানির যাতায়াতগুলো সে নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষ কিন্তু পারে, বুঝছো? মানুষের কিডনি এই কাজটা করে। অসমো রেগুলেশনে অক্ষম। তাহলে অসমো রেগুলেশনে যদি অক্ষম হয়, তাহলে একাইনোডার্মাটার সকল সদস্য কি হবে মুহিব? সামুদ্রিক হবে না? এরা স্বাদু পানিতে আসবে? আসবে না। তাহলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। একাইনোডার্মাটার প্রতি সাম্যতা।
এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিছুক্ষণ আগে দেখিয়েছি তাই না মুহিব? বড় অবস্থায় পঞ্চক অরীয় বা অরীয় প্রতিসাম্যতা, ছোটতে ছিল কয় পার্শ্বীয়? দ্বিপার্শ্বীয়। একাইনোডার্মাটার রক্ত সংবহনের বদলে কোন তন্ত্র থাকে? এটাও কিন্তু আমি কিছুক্ষণ আগে পড়াইলাম। সো এই 6টাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা লিখে রাখো, এই স্লাইডটা পরীক্ষার আগে তোমরা অবশ্যই দেখবা। একাইনোডার্মাটার রক্ত সংবহনের বদলে কোন তন্ত্র থাকে? ওই যে হিমাল ও পেরিহিমাল। ঠিক আছে, আচ্ছা প্রিয় স্টুডেন্ট, এখানে 4টা নাম আছে, তোমরা একটু দেখো। এই যে এস্টেরিয়াস নামটা শুধু মনে রাখো, সমুদ্র তারার বৈজ্ঞানিক নাম জানতে হবে। দেখো ASTER, অ্যাস্টার দিয়ে এর নামটা শুরু। তোমরা জানো অ্যাস্টার কথাটা থেকে এই স্টার কথাটা আসছে। অ্যাস্টার মানে স্টার, তাহলে সে কি স্টার না? স্টার সে। তাহলে তারা মাছের বৈজ্ঞানিক নামে বা সমুদ্র তারার বৈজ্ঞানিক নামে অ্যাস্টার বা স্টার কথাটা আছে। ঠিক আছে মুহিব? আচ্ছা, আর এদিকে কিছু নাই, তারপর আমি বলি। এই যে দেখো অ্যান্টিডন বাইফিডা, দেখো বাই মানে 2 না মুহিব, তাহলে এই পাশে একটা এ পাশে একটা, তাহলে তার চেহারাটা তুমি দেখছো, এই পাশে একটা পালক, এই পাশে একটা পালক, এই পাশে একটা পালক, এই পাশে একটা পালক, এই জন্য একে বলা হয় পালক তারা। কি বলা হয়? তারা মাছ তো সবাই, এই জন্য একে বলা হয় পালক তারা। তাহলে বাইফিডা কথাটা যদি থাকে, বাই মানে হচ্ছে 2 পাখনা, পালক তারা। ঠিক আছে, আর লাস্টেরটা দেখো সমুদ্র শশা, চেহারা দেখে মনে হচ্ছে দেখো সমুদ্রের শশার মতো দেখতে, অথচ সে প্রাণী। ঠিক আছে মুহিব? এই যে দেখো টিউবুলোসা, এটা কি টিউব? একটা লম্বা টিউবের মতো লাগতেছে না? তাহলে মনে রাখবা এটাই শশা, এইটা আবার একটা টিউবের মধ্যে, টিউবুলোসা। তাহলে আমি আরেকবার বলতেছি, এই জায়গাটা দেখো, পালক তারা, যেটা পালক বললে মনে হবে 2 পাশের পালক বা বাইফিডা। সমুদ্র তারা কথাটা যখন এর, আচ্ছা সমুদ্র তারা মানে হচ্ছে স্টারফিশ, স্টার কথাটা বা স্টার কথাটা থাকবে। সমুদ্র শশা নামটা যদি কখনো আসে, শশা আচ্ছা লম্বা, লম্বা মানে টিউবের মতো, টিউবুলোসা। ঠিক আছে, একটু চেষ্টা করো, মনে থাকলে থাকলো, না থাকলে কোনো প্রবলেম নাই। সলভ করি আসো। ও এটা তো কোনো প্রশ্নই নাই। তাহলে আমরা কাজ করি মুহিব, আমরা ওদেরকে প্রথম স্লাইডটা সলভ করা নিয়ে আসি, করে ওদেরকে বোঝাই, ওরা অনেক কিছু জানে। এই স্লাইডটা দেখো, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই, সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো আলাদা করে। নিছো? নিয়ে একটু কমেন্টে জানাও নিছি, ডান লেখো। আচ্ছা, পুরো চ্যাপ্টার একসাথে। তোমরা কি জানো যে কেন আমি এটা দিছি? এখন দেখো তোমরা এই পুরো চ্যাপ্টারটাই নিজেরা পারবা। আচ্ছা তোমরা আমাকে বলো তো, ভ্রূণ স্তরের কথা তোমাদের মনে আছে? ভ্রূণ স্তর কেমনে আমরা মনে রাখছিলাম? আমরা প্রথমে পরিফেরা থেকে করডা পর্যন্ত সিকোয়েন্সটা মুখস্থ করছি, কোনটা 5 নাম্বার কোনটা 7 নাম্বার আমরা সবাই জানি। এটা কিন্তু মুখস্থ করাটা খুব জরুরি, নামগুলো মনে রাখা। তাহলে আমার ভ্রূণ স্তরে মনে আছে 1 স্তরবিহীন, 2 দ্বিস্তরী, 3 থেকে সবাই ত্রিস্তরী। দেখো 1 স্তরবিহীন, 2 দ্বিস্তরী, 3 থেকে সবাই ত্রিস্তরী। তাহলে এগুলো সেম, তাই না? দেখছো? এরপর আমরা সিলমে চলে আসি, মনে আছে? প্রথম 3টা সিলমহীন, 4 নম্বরটা অপ্রকৃত সিলম, 5 থেকে সব প্রকৃত সিলম, মনে আছে না? এই যে দেখো হীন 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 অপ্রকৃত, বাকি সব দেখো প্রকৃত সিলম। ঠিক আছে কিনা? 1 সেকেন্ড, আমি একটা ছোট ফোন কল নেই। হ্যাঁ ইমরান।
আসো, শুনতে পাচ্ছ? এতক্ষণ ধরে শুনতে পাইছো? আচ্ছা, এদিকে আসো। সিলমটা আমরা শেষ করলাম। প্রথম তিনটা অপ্রকৃত, সিলমহীন, 4 নাম্বারটা অপ্রকৃত, বাকি সবগুলো প্রকৃত। এবার বলতো গঠন মাত্রার কথা তোমাদের মনে আছে না? প্রথমটা কোষ, পরেরটা টিস্যু, তারপর একটা অঙ্গ, তারপরটা তন্ত্র, সেখান থেকে সবই তন্ত্র। এই যে দেখো, কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র, 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 তন্ত্র। কি দারুণ একটা মিল, তাই না? এটা পড়লাম, এটা পড়লাম, এটা পড়লাম। এবার আবরণে চলে আসো তো। আবরণটা খুবই সহজ। দেখছো, সবার আবরণ কিউটিকল। বলো তো, সবার আবরণ কি? কিউটিকল। তোমরা জানো মানুষের আবরণও কিন্তু কিউটিকল। বুঝছো? তাহলে আবরণটা মনে রাখা খুব সহজ। এটা হাসির মধ্যে আমরা এখানে বহিকঙ্কালের কথাটা আমরা চলে আসি। তোমরা বলো তো, কোন পরের প্রাণীতে বহিকঙ্কাল আছে? কোন পরের প্রাণীতে বহিকঙ্কাল আছে মনে আছে? আর্থ্রোপোডা পরের প্রাণীতে বহিকঙ্কাল বা বাইরে একটা শক্ত আবরণ আছে, তাই না? কিসের? কাইটিনের। এই যে দেখো, কাইটিনের একটা বহিকঙ্কাল আছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। তাহলে আমরা বহিকঙ্কাল নিয়ে প্রবলেম সলভ করে ফেললাম। এবার প্রতিসাম্যতায় চলে আসি, খুব সহজ। পরিফেরা হচ্ছে প্রথম পর্ব, এই জন্য এর কোনো প্রতিসাম্যতা নাই। কোন দিক দিয়ে কাটবা কিছুই বুঝতে পারতেছো না। 2 নম্বর পর্ব নিডারিয়া। নিডারিয়া তো লম্বা প্রাণী, এই জন্য যেটা করতে হয়, মাঝ বরাবর একটা অক্ষ করে একটা করে কর্ষিকা একদিকে আর একটা কর্ষিকা একদিকে, এইভাবে এইভাবে অরীয় প্রতিসাম্যতা দেখা যায় সেখানে, তাই না? বাট 3 নাম্বার থেকে নেমাটোডা, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সবাই দ্বিপার্শ্বীয়, সবাই দ্বিপার্শ্বীয়। খুব দারুণ সিকোয়েন্স কিন্তু এগুলা। শুধু মাঝখানে একটু কথা আছে, একাইনোডার্মাটার ক্ষেত্রে বাচ্চা অবস্থায় দ্বিপার্শ্বীয়, বড় হলে পঞ্চওরীয়, বড় হলে পঞ্চওরীয়, ঠিক না? তাহলে এই যে দেখো, অপ্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, সবাই দ্বিপার্শ্বীয়, তাই না? শুধু এখানে দেখো, লার্ভাই দ্বি, কিন্তু বড় হলে একাইনোডার্মাটা অরীয় হয়, পঞ্চওরীয় প্রতিসাম্যতা হয়। ঠিক আছে? সবার ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা পারলাম। এবার চলে আসি আমরা বহিত্বক। কিসে আসবো? বহিত্বক। দেখো, বহিত্বকটা মনে রাখা খুব সহজ। তোমরাই বলো তো আমাকে, পরিফেরার বহিত্বক, পোর বা ছিদ্র আছে না, সেটাকে আমরা অস্টিয়া বলি না? এখন দেখো, এই ইনফরমেশনগুলো কিন্তু মোটামুটি এইটা, এইটা, এই দুইটাই কিন্তু মোটামুটি হচ্ছে ইউনিক ইনফরমেশন, যে অন্য পর্বে নাই, এই পর্বে আছে। অন্য পর্বে নাই, এই পর্বে আছে। তোমরা বলো তো, বহিত্বক, পরিফেরার অস্টিয়া নামক ছিদ্রযুক্ত বহিত্বক, ঠিক না? আচ্ছা, নেমাটোসিস থাকে কোথায় বহিত্বকে? কার? নিডারিয়া পরের প্রাণীদের। তাহলে 2টা বহিত্বক আমরা পারলাম। এগুলো সহজ না? এই যে দেখো, সিনসাইশিয়াল টেগুমেন্ট, এইটা কিন্তু তোমাদের থাকে হচ্ছে প্লাটিহেলমিনথিসে। সিনসাইশিয়াল টেগুমেন্ট মানে, আমি আরো সহজ কথায় বলি, প্লাটিহেলমিনথিস পরের প্রাণীরা তো ত্বক দিয়ে খায়, ত্বক দিয়ে শোষণ করে। এদের ত্বকে কিছু স্পেশাল কোষ আছে। এই টেগুমেন্ট মানে হলো আবরণ, আর সিনসাইশিয়াল মানে হলো বহু নিউক্লিয়াস যুক্ত কোষ। বহু নিউক্লিয়াস যুক্ত কোষ। সিন মানে বহু, বা সিন মানে টুগেদার। আবার বল, যে প্রাণী ত্বক দিয়ে খায়, তাহলে তার ত্বকে তো স্পেশাল জিনিস থাকবে, তাই না? প্লাটিহেলমিনথিস ত্বক দিয়ে শোষণ করে, এই জন্য তার ত্বকে থাকে সিনসাইশিয়াল টেগুমেন্ট। টেগুমেন্ট মানে আবরণ, ট্যাগমেয়ার। আর সিনসাইশিয়াল মানে হলো বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। ঠিক আছে? আচ্ছা, এবার বলো তো, তারপরের প্রাণীটার নাম কি? কিউটিকল না? এরও কিন্তু আবরণ কিন্তু কিউটিকল, এরও আবরণ কিউটিকল। কিন্তু 2টার আবরণে যদি কিউটিকল হয়, মনে আছে না? প্লাটিহেলমিনথিসে পাতলা কিউটিকল, এটার কিউটিকল হচ্ছে পুরো কিউটিকল। পুরো কিউটিকল ভেঙে যায়, এই জন্য পুরো কিউটিকলে কি থাকে মহিব? ইলাস্টিন থাকে। গতকালকে আমরা এগুলো সলভ করছি না? গত ক্লাসে করছি। এবার চলে আসো তো, মলাস্কা পর্বের প্রাণীদের বাইরের আবরণের নাম কি? ম্যান্টল না? মলাস্কায় ম্যান্টল, আমি বলছিলাম না, মলাস্কার মেয়েরা ম্যানদের চোখ থেকে বাঁচার জন্য আবরণ পরে, দ্যাট ইজ কল ম্যান্টল। এই ম্যান্টল আর একটা খোলক তৈরি করে না ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, দ্যাট ইজ কল খোলক। আচ্ছা, বাদ দাও। এবার বলো তো, এনিলিডা পরের প্রাণীদের বাইরের আবরণটা দেখতে কেমন? আংটি সদৃশ না? এনিলিডা বা কেঁচো, গোল 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 আংটি সদৃশ না? ভেরি গুড। এবার বলো তো আমাকে, আর্থ্রোপোডা পরের প্রাণীদের বাইরের ত্বক আমি কিছু লিখি নাই, কারণ এর আগে কথা শেষ হয়ে গেছে। এদের আবরণের নাম কিউটিকল, বহিকঙ্কালের নাম কাইটিন, যেহেতু শেষ হয়ে গেছে আর কিছু লিখি নাই আমি এখানে। এবার বলো, একাইনোডার্মাটা পরের প্রাণীটা তো তোমরা এখনই দেখলা না? এদের ত্বকে হচ্ছে কন্টক বা স্পাইন থাকে এবং পেডিসিলারি থাকে।
ঠিক আছে, কন্টক ও পেডিসিলারি বা স্পাইন ও পেডিসিলারি থাকে। প্রিয় স্টুডেন্ট, তোমরা বলো তো এই পর্যন্ত কি তোমরা এটা পুরোটাই পারবা না? তোমাদের জন্য সহজ না? বলো এই পর্যন্ত পারবা কিনা? আরে এটাও তো পারবা, এই যে দেখো এটা পারবা। রেশন অঙ্গ, প্লাটিহেলমিনথিসের শিখাকোষ, এনেলিডের হলো নেফ্রিডিয়া, আর আর্থ্রোপোডার হচ্ছে মালপিজিয়ান নালিকা। তোমরা এটা তো এটাও পারবা, পারবা কিনা? ওয়েব। এবার বল হিমোসিলের ক্ষেত্রটা কি মনে নাই? হ্যাঁ, আম, আর্থ্রোপোডা এবং মলাস্কা মনে রাখবো উন্মুক্ত। আম, ঠিক আছে, এই জিনিসটা এখানে লিখে রাখো, আম হচ্ছে উন্মুক্ত। তাহলে তোমার পড়া মোটামুটি শেষ। এই যে দেখো, মলাস্কা উন্মুক্ত, আর্থ্রোপোডা উন্মুক্ত, আর এনিলিডা কিছুক্ষণ আগে পড়লাম মানুষের মতো, তাহলে বদ্ধ না? এই তো, এটা তো শেষ। আর কোনো পড়া আছে এখানে? বলো তো, এই চ্যাপ্টারে পড়া শেষ না? শেষ। লাস্টের নামটা তোমরা পারবা না? দেখো তো, এই যে এটাও পারবা কিনা? এই যে দেখো, পরিফেরা বা পোরাস এনিমেল, পোর মানে ছিদ্র, এই যে ছিদ্রালো প্রাণী বলে। শেষ। নিডারিয়া পরের প্রাণীদের বলা হয় কাঁটাযুক্ত প্রাণী, কারণ নিডারিয়া বা হচ্ছে হাইড্রাদের উপরে নেমাটোসিস নামক কিছু কোষ থাকে, ঠিক কিনা? 3 নম্বরটার নাম কি বলতো? প্লাটিহেলমিনথিস, মনে নাই? প্লেট, প্লেট মানে ফ্ল্যাট, ফ্ল্যাট মানে চ্যাপ্টা কৃমি। এই যে দেখো, চ্যাপ্টা কৃমি বা ফ্ল্যাট ওয়ার্ম। চ্যাপ্টা মানে ফিতা বা রিং ওয়ার্ম, রিবন ওয়ার্ম, হয়েছে না? নেমাটোডা, নেমাটোস মানে সুতা, তাহলে বলো তো সুতা কৃমি না? সুতার ইংলিশ কি? থ্রেড, থ্রেড ওয়ার্ম। সুতাটাকে প্রস্থচ্ছেদ করলে গোল হয়, তাহলে গোল কৃমি বা রাউন্ড ওয়ার্ম। মলাস্কা নরম দেহি প্রাণী, কম্বোজ প্রাণী। এনিলিডা এনুলার বা আংটির মতো অঙ্গুরিমাল প্রাণী। আর্থ্রোপোডা, আর্থ মানে সন্ধি, পোডা মানে পা, পায়ে সন্ধি আছে এমন প্রাণী, তাহলে সন্ধিপদী প্রাণী। আর সবার শেষে যেটা আমরা দেখলাম একাইনোডার্মাটা, এখনই একাইনোডার্মাটা, ডার্ম মানে ত্বক, বুঝছো? আর একাইনো মানে হচ্ছে কাটা। এই যে দেখো, কন্টক ত্বক প্রাণী। তাহলে বলো তো আলটিমেটলি শুধু এইটাই বাকি রইল না? বলো তো সব পারলা কিনা? ভাই এই পেজটা দাগানো ছাড়া দিয়েন প্লিজ, তোমাদের আগে দিছিস, ছবি তোলার সুযোগ তুমি করো নাই। বলো পারবা কিনা? এখন তোমরা যদি চাও, এখানে তো দাগানোগুলো খুব ইম্পর্টেন্ট ছিল না, আমি তোমাদের একটা ক্লিন ছবি দিব এটা, হ্যাঁ আমি এগুলো মিশাই দিই। অবশ্যই অবশ্যই দাগানো ছাড়া ছবি, হ্যাঁ। এটা হচ্ছে অনেকটা তাবিজের মতো, বুঝছো? সবসময় হাতে করে ছবিটা বা মোবাইলের হচ্ছে হোম পেজে দিয়ে রাখবা, বা ল্যাপটপের স্ক্রিনের ওয়ালপেপার করে রাখবা। তাতে দেখবা একটা চ্যাপ্টার অন্তত 5 মিনিটের মধ্যে পড়ে শেষ করতে পারবা। স্পেশাল ফিচারটা আমরা পরে পড়ব। স্পেশাল ফিচারের ক্ষেত্রে দেখো, স্পেশাল ফিচারটা আমি শেষ করে দেই, তারপরে আমরা বাকি জায়গায় যাব। দেখো, হ্যাঁ, এখন ঠিক আছে? এখন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আরে ফন্টগুলা ছোট পাগলা, অনেকগুলো এক জায়গায় রাখতে গিয়ে ফন্টগুলা ছোট হয়েছে। অন্য দেখো, এগুলো দেখতে পাবা, তাই না? এটা ফন্টগুলো ছোট ছোট, মানে অনেক কিছু এক জায়গায় রাখতে গিয়ে তুমি দেখতে পাচ্ছ না। স্টিল ব্লার না পারলে হেল্প নাও। আমি পাসপোর্টের ছবি তুলতে আসছি। এখন ঠিক আছে? আরে বাপরে, মানুষজন পাসপোর্টের ছবি তুলতে এই কাজ করে। মুহিব ভাই, এইদিকে আসো। পরিফেরার এই যেগুলো আমি পড়াইছি আজকে, তাই না? অস্টিয়া, অস্কুলাম, নালীতন্ত্র, স্পিকিউল, স্পঞ্জিন, এটা পড়াবো না। হাইডারগুলো পড়াইছি না? হাইডার 2 এর সূত্র মানে এরা দ্বিস্তরী, সিলেন্টেরন, পলিপ মেডুসা থাকে, লাগবে। এবার বলো তো, প্লাটিহেলমিনথিসের প্রাণীগুলা কি চোষক দিয়ে আটকে থাকে না? প্লাটিহেলমিনথিসের প্রাণীরা চোষক দিয়ে আটকে থাকে, চোষক বাহুক। শেষ। নেমাটোডা পরের প্রাণীতেই প্রথম যৌন দ্বিরূপতা দেখা গেছে। এদেরই প্রথম ছেলে এবং মেয়ে আলাদা আলাদা দেখা গেছে, এবং এদেরকে বলা হয় নলের ভেতরে নল, তাই না?
এটাও তো তোমাদের পড়াইছি, আমি এটাও পড়াবো না। মলাস্কাটা আমি প্রথম দিনে পড়াইছি, ওই যে ম্যান্টল, রেতি জিব্বা পড়াইছি না? তাহলে ওখানকার যে বৈশিষ্ট্যগুলো মনে রাখা জরুরি শুধু আমি সেগুলো এখানে দিছি। আজকে আমি পড়াইছি না এনিলিডা, আংটির মতো চলনাঙ্গকে বলে সিটি এবং প্যারাপোডিয়া, এদের রেচনাঙ্গের নাম নেফ্রিডিয়া পড়াইছি না? গতকালকে আমি তোমাদের আর্থ্রোপোডা পড়াইছি না? আর্থ্রোপোডাতে বলছি না এদের রূপান্তর হয়, এদের ট্যাগমাটা বা অঞ্চলায়ন দেখা যায়। পড়া তো শেষ হয়েছে। তাহলে সবার শেষের প্রাণী যেটা একাইনোডার্মাটা, বলো তো একাইনোডার্মাটা আজকে পড়াইলাম না? অসমো রেগুলেশনে অক্ষম, এদের টিউব ফিট বা নালিকা পথ থাকে। এরা যেহেতু অসমো রেগুলেশনে অক্ষম, সবাই স্বাদু পানিতে আসতে পারে না, এরা সবাই সামুদ্রিক, তাই না? এদের রক্ত সংবহনের বিকল্প হিসাবে হিমাল এবং পেরিহিমাল তন্ত্র থাকে। পড়াইছি না আমি এগুলো আজকে? তাহলে বলো তো এই শখটা আমি 100% তোমার কাভার করে দিলাম না? ক্লিন রাখতেছি, হ্যাঁ, তোমরা পরে এটা ব্যবহার করতে পারবা। দিয়ে দিলাম এটা, হ্যাঁ। সিগনেচার করে দিছি, জাল করতে পারবা না। সব পড়ে ফেলছি তো আমরা মুহিব। এটা ব্রেক দেওয়া যায় নাকি? ব্রেক দিলে কি 2টা ব্রেক হয়ে যাবে নাকি? আর হ্যাঁ, 5টার নামাজের আগে শেষ করা যাবে নাকি? অবশ্যই যাবে। আচ্ছা, তোমরা যদি চাও আমি তোমাদের নামাজের আগে ইনশাল্লাহ শেষ করে দিতে পারবো। এত ফাস্ট আগাইতেছে আমি নিজেও জানি না, হঠাৎ করে আমার এত। আচ্ছা আসো তোমরা, কর্ডাটা পরের প্রাণী। এই দেখো তো এখানে কর্ড কথাটা আছে না? আছে না মুহিব? কর্ড মানে দড়ি। একটা দড়ি থাকে ভেতরে, হ্যাঁ, পেছনে পশ্চাৎ দেহে একটা দড়ি থাকে পিঠের দিকে, এটাকে বলা নটো। নটো মানে পশ্চাৎ। তাহলে বলো তো পশ্চাৎ দিকে যে যেটা থাকে, এই যে দেখো এটা একটা প্রাণী, এই দিকটা হচ্ছে বুকের দিক, তাহলে পিঠ কোনটা, পশ্চাৎ দিক কোনটা? এটা না? বলো তো তোমরা আমাকে। তাহলে বলো তো কর্ডাটাই কর্ড থাকে, একটা পেছনে থাকে, পেছন মানে নটো, তাহলে পেছনে একটা নটো কর্ড না? এই যে দেখো নটো কর্ড, এই যে নটো কর্ড। এখানে আরেকটা কর্ড থাকে, এটা হচ্ছে স্নায়ু তৈরি করে। তাহলে বলো তো সেটার নাম কি? নার্ভ কর্ড না? তাহলে কর্ডাটা পরের প্রাণীতে ছোটবেলায় ভ্রূণ অবস্থায় 2টা কর্ড থাকে, একটা নার্ভ থাকে, নার্ভ কর্ড, আর একটা হচ্ছে নার্ভ কর্ড আর একটা হচ্ছে নটো কর্ড। ওকে, আচ্ছা ঠিক আছে। সো দেখো নটো কর্ড পড়া শেষ। নার্ভ কর্ড, রজ্জু মানে কিন্তু দড়ি, বলে না তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরে রাখো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হইও না। ওখানে কিন্তু রজ্জু বলতে দড়ি বা একটা জিনিস বোঝায়, যে সবাই একটা জিনিস ধরো, একটা জিনিসে ফোকাস করো। তো স্নায়ু রজ্জু মানে কিন্তু নার্ভ কর্ড। তাহলে আমি লিখে রাখি নটো কর্ড, এটার একটা নাম হলো নার্ভ কর্ড। তাহলে বলো তো কর্ডাটা কয়টা কর্ড থাকে, কয়টা দড়ি থাকে? 2টা দড়ি থাকে, ঠিক আছে। এবার চলে আসি গলবিলীয় ফুলকা রন্ধ্র। এই রন্ধ্র মানে কি? ছিদ্র না? ফুলকা ছিদ্র কোথায় থাকবে? এখানে থাকবে না? তোমরা কি জানো আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন এগুলো কি ছিল? ফুলকা ছিদ্র ছিল এখানে। এগুলো কিন্তু জন্ম নেওয়ার আগে আগে এগুলো কিন্তু বন্ধ হয়ে যায়, ডিফারেন্ট জিনিস তৈরি হয়, বুঝছো? তোমরা ইউস্টেশিয়ান নালীর নাম শুনছো? মধ্যকর্ণ থেকে গলবিলের কানেকশন, তোমরা কোনোদিন এর নামটা শুনছো? ইউস্টেশিয়ান নালী, ওইটা কিন্তু আমাদের আগে ফুলকা রন্ধ্র ছিল, গিল স্লিট ছিল, ওইটা কিন্তু এখন নাই, বুঝছো? তো কর্ডাটার যে বেসিক বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু কর্ডাটা পরের প্রাণীটা সবাই ধারণ করি, শুধু চেঞ্জ হয়ে যায়। মানুষের ক্ষেত্রে এক ধরনের চেঞ্জ হবে, মাছের ক্ষেত্রে আরেক ধরনের চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে আমাদের কি ছিল? গলার কাছে একটা ফুলকা ছিদ্র ছিল। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো এন্ডো স্টাইল। এই বলো তো স্টাইল মানে কি? স্টাইল মানে কিন্তু স্টেম,
দণ্ড না, স্টেম মানে কি কাণ্ড বা দণ্ড না, তাহলে অ্যান্ডো স্টাইল অর্থ কি ভেতরে থাকা একটা দণ্ড, রাইট? অ্যান্ডো স্টাইল, অ্যান্ডো মানে ভেতরে, আর স্টাইল মানে হচ্ছে স্টেম বা দণ্ড। এই যে দেখছো মুখের কাছে একটা দণ্ডাকার একটা পাইপের মতো থাকে, এই যে এখানে, দ্যাট ইজ কল অ্যান্ডো স্টাইল। ওইটা বড় হলে থাইরয়েড কিসে পরিণত হয় দেখি? থাইরয়েড গ্রন্থি না তোর না, বইয়ে কি দেওয়া আছে? ঠিক আছে, থাইরয়েড গ্রন্থি। দেখছো নট অ্যান্ডো স্টাইলটা হচ্ছে থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়। আমি বলে রাখি, অনেকেরই অ্যান্ডো স্টাইলটা থেকে যায়, এখান থেকে না ক্ষরণ হয়। তো মুখ দিয়ে খাওয়ার সময় যখন ওই যে পানির সাথে যখন বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ যায় না, ওই অ্যান্ডো স্টাইলে পিছিল পিছিল পদার্থ থাকে, ওই মাছগুলো ওখানে আটকে দেয়, তারপর তারপর খেয়ে ফেলে, বুঝছো? তাহলে এখানে যে অ্যান্ডো স্টাইলটা থাকে মানুষের ক্ষেত্রে ওটা থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়। অনেক প্রাণীতে ওইটা ভিন্ন কাজ করে, ঠিক আছে? আচ্ছা, সো অ্যান্ডো স্টাইলটা শেষ হইল। পায়ু পশ্চাৎ লেজ, তোমরা আমাকে বলো তো একটা প্রাণীর ক্ষেত্রে যদি এই জায়গায় পায়ু থাকে, ধরা যাক এটা হচ্ছে এই পায়ুটা হচ্ছে ধরা যাক এই জায়গাটা, এটা মাথার দিক, হ্যাঁ, এটা পায়ু হয়, তাহলে বলো তো লেজটা কি তারপরে না? পায়ু উত্তর বা পায়ু পশ্চাৎ লেজ, পায়ুর পরে লেজ থাকবে, ঠিক আছে? এই বলো তো কর্ডাটা পরের প্রাণীদের হৃৎপিণ্ড সামনে থাকবে নাকি পেছনে থাকবে? তোমরাই বলো আমাকে। তোমরা কি জানো মলাস্কা পরের প্রাণী, আর্থ্রোপোডা পরের প্রাণীদের হৃৎপিণ্ড পিঠের দিকে থাকে, আর আমাদের ক্ষেত্রে সামনে থাকে। আমাদের এই যে মাথা এবং সুষুম্না কাণ্ড কি পেছনে থাকে না? মলাস্কা আর্থ্রোপোডাতে আবার উল্টা, এদিকে থাকে, বুঝছো, একবারে উল্টা। তো এই জিনিসটা মাথায় রাখবা, হৃৎপিণ্ডের অবস্থান আমাদের সামনের দিকে থাকে, ঠিক আছে? আচ্ছা, পরিপাকতন্ত্র, কমপ্লিট পরিপাকতন্ত্র থাকে, এগুলো ইম্পর্টেন্ট কথা না, বুঝছো, এগুলো আসে না তেমন। আমাদের খণ্ডকায়ন কি অভ্যন্তরীণ খণ্ডকায়ন না, ভেতরে ভেতরে আলাদা আলাদা। মেরুদণ্ড যে আমাদের 33টা খণ্ড, বাইরে থেকে বোঝা যাচ্ছে? তাহলে এই খণ্ডগুলো ভেতরে অভ্যন্তরীণ খণ্ডকায়ন। পার্শ্বপদ, আমি বলছিলাম না কিছুক্ষণ আগে, এটা যদি আমার মিড লাইন হয়, আমার পা গুলো দেখো, এই যে এই পাটা, আমাদের হাতগুলোকে বলা হতো যদি আমরা 4 পায়ে হাঁটতাম তাহলে অগ্রপদ বলা হতো। তো যাই হোক, এটা একটা ধরা যাক পা, মিড লাইন এটা পার্শ্ব থেকে তৈরি হয়েছে, মিড লাইন এটা পার্শ্ব থেকে তৈরি হয়েছে, তাহলে এই দুটো হচ্ছে পার্শ্ব পদ, ঠিক আছে মহিন? ভেরি গুড। এই বলো এবার আমরা হচ্ছে কর্ডাটার বেসিক বৈশিষ্ট্যগুলা রিপিট করি। এদের নটোকট থাকে, এদের নার্ভ কট থাকে, তাই না মহিম? গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে। অ্যান্ডো স্টাইলটা কিসে পরিণত হয়? থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়। পায়ু পশ্চাৎ লেজ থাকে। হৃৎপিণ্ডের অবস্থানটা কি মহিম? বুকের দিকে থাকে, এটাকে কি বলা হয়? অঙ্কীয়। পরিপাকতন্ত্র পার্শ্বপদ থাকে। খণ্ডকায়ন কি? অভ্যন্তরীণ, তাই না? শেষ। আচ্ছা, এবার ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা আমাদের পড়তে হবে। প্রিয় স্টুডেন্ট, দিস ইজ ইউরোকর্ডাটার প্রাণী। ইউরোকর্ডাটার প্রাণীদের ক্ষেত্রে আচ্ছা, সবাই সবাই লাইনে আছো? কথা বলতে বলতে তো মনে হইতেছে তোমরা কিছু শুনতেছো না, তারপরও বলি। বলো তো কর্ডাটা যদি পর্ব হয়, ইউরোকর্ডাটার নাম কি হবে? উপপর্ব না মহিম, ঠিক আছে? তার মানে এটা কর্ডাটা পর্বের। ইউরো মানে হচ্ছে লেজ বা টেল। বলতো ইউরো মানে কি? ইউরো মানে ইউরিন। ইউরিন মানে মূত্র। মূত্র মানে কি? দেহের শেষের দিকের কাজ, তাই না?
তাহলে ইউরো মানে হচ্ছে লেজ, ইউরো মানে কি লেজ, মনে থাকবে। সো এবার দেখো তো কর্ডাটা পরের প্রাণীদের লেজ বা ইউরো বলতে কি বোঝাচ্ছে, এদের টেইলের দিকে নটোকর্ড থাকে, নটোকর্ড থাকে। বলতো একটা কর্ডাটা পরের প্রাণীকে নিয়ে যদি আলোচনা করি তাহলে নটোকর্ড ছাড়া কোনো কিছুই আলোচনায় আসবে না, তাই না? তাহলে কর্ডাটা পরের প্রাণীদের নটোকর্ডটা আসলে আছে কোথায়, ওইটাই হচ্ছে আলোচনার বিষয়, তাই না? তাহলে বলো তো যদি কখনো প্রশ্ন করি কোন উপপর্বের কর্ডেটদের ভ্রূণ অবস্থায় লেজের দিকে নটোকর্ড থাকে, বলো তো, বলো কোন উপপর্বের প্রাণীদের ভ্রূণ অবস্থায় লেজের দিকে নটোকর্ড থাকে? সাবাস। তাহলে বলো তো ইউরো মানে কি? ইউরো মানে মনে মনে ভাববা ইউরো মানে ইউরিন, ইউরিন মানে মূত্র, মূত্র মানে লেজের দিকে, শেষের দিকে, তাই না? ওকে, সাবাস। আচ্ছা, তো এখানে ছোট হয়ে গেছে একটু ফন্টটা, তারপরে আমি একটু লেখার চেষ্টা করি, তবু একটু লেখার চেষ্টা করি। দেখো সাইফন শব্দের অর্থ কিন্তু নল, এই জিনিসটা মনে রাখবা। সাইফন শব্দের অর্থ নল। এই যে দেখো প্রাণীতে এই যে একটা নলের মতো দেখতে পাচ্ছ, এই যে লম্বা, এটাতে পানি বের হতে পারে, এতে পানি বের হচ্ছে, দেখছো দেখছো? তাহলে এরকম একটা নলাকার, এটাতে পানি বের হচ্ছে ফোয়ারার মতো। তাহলে তোমাদের যদি কখনো জিজ্ঞেস করি কোন পর্বের প্রাণীদের ফোয়ারার মতো পানি বের হয়, ইউরো ইউরিন যারা, তারাই তো নাকি ইউরো কর্ডাটা। তো পানি বের হওয়ার জন্য নল লাগে, নলটার নাম কি? সাইফন। নলটার নাম কি মহিম? সাইফন। তাহলে এবার বলো তো সমুদ্রের ফোয়ারা বা সি স্কোয়ার্ট কাদেরকে বলে? সমুদ্রের ফোয়ারা কাদেরকে বলা হয়? ইউরো কর্ডাটাকে বলা হবে না? এই যে নল, পানি বের হচ্ছে, পানি উচ্ছারিত হচ্ছে, ঠিক না? তো যখন একটা পর্ব, একটা উপপর্ব পড়বা, ওখানে ফোকাস করবা, চিত্রের দিকে তাকাবা, তোমার সমস্ত প্রশ্নের উত্তর চলে আসবে। দেখো সাইফন থাকা এদেরকে বলা হয় সমুদ্রের ফোয়ারা, সি স্কোয়ার্ড, ঠিক আছে মহিম? এদের আবরণের নাম হচ্ছে টিউনিসিন বা টিউনিক বলা যেতে পারে। টিউনিক মানে হলো অ্যাকচুয়ালি পাতলা আবরণ, মনে রাখবা টিউনিক মানে হলো পাতলা আবরণ। হয় না যখন হালকা শীত নামা শুরু হয় দেশের মধ্যে, আমরা কিন্তু সোয়েটার পরি না, পাতলা সোয়েটার পরি, তাই না? ওই পাতলা সোয়েটার মানে তুমি ঠান্ডা ঠেকাইতেছো কিন্তু পাতলা সোয়েটার দিয়ে ঠেকাইতেছো, তাহলে পাতলা সোয়েটারকে বলা হচ্ছে টিউনিক। তাহলে বলো তো এই পরের প্রাণীদের বাইরে এই যে আবরণটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আবরণটা দেখতে পাচ্ছ, এই আবরণটার নাম কি বলো তো? টিউনিক, তাই না মুহিম? টিউনিক। যাদের টিউনিক থাকে সেই প্রাণীগুলোকে কি আমরা টিউনিক আটা বলতে পারি না? আটা মানে সংযুক্ত থাকা, এদের টিউনিক নামক আবরণ সংযুক্ত আছে। টিউনিক আটা বলতে পারি কিনা? পারি কিনা? এদের আবরণের নাম টিউনিক, তাহলে প্রাণীগুলোর নাম হচ্ছে টিউনিক আটা। যেমন এদের গায়ের মধ্যে কাটা আছে, এই জন্য এদেরকে বলে একাইনোডার্মাটা। টিউনিক আছে, টিউনিক আটা, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি একটা প্রশ্ন করি, এদের আবরণের নাম টিউনিক, কিন্তু আবরণের রাসায়নিক পদার্থটার নাম কি? আলাদা নাম হবে না? যেমন দেখো আমার টি শার্ট আবরণের নাম, তাহলে আমাকে কি বলা যেতে পারে? টি শার্ট আটা, টি শার্ট আটা, রাইট? বাট যদি তোমাকে জিজ্ঞেস করে এই যে টি শার্টটি বা টিউনিকটি কি আবরণ দ্বারা তৈরি, তখন আমি বলবো না ফাইবার দ্বারা তৈরি, সুতা দ্বারা তৈরি। সেরকম মনে রাখবা এদের এই টিউনিকটার নাম হচ্ছে টিউনিসিন। কি বলে? টিউনিসিন। তাহলে কেমিক্যালসটার নাম টিউনিসিন, টি শার্টটাকে বলা হয় টিউনিক, টি শার্ট যাদের থাকে তাদেরকে বলা হয় টিউনিক আটা, ঠিক আছে মহিম? শেষ। এই টিউনিসিন কিন্তু প্রাণীর সেলুলোজ, এটা কিন্তু সেলুলোজের মতো, ঠিক আছে? এটা মাথায় রাখবা। সেলুলোজ প্রাণীতে থাকে না, প্রাণী সেলুলোজ হজমও করতে পারে না, বাট টিউনিসিনটা একবার সেলুলোজ, ঠিক আছে মহিম? আচ্ছা, এই যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এদের রূপান্তর কোন ধরনের? এদের রূপান্তর হচ্ছে রেট্রোগ্রেড।
রেট্রোগ্রেড মেটামরফোসিস। এই রেট্রো মানে পেছনে, এদিকে ভালো করে দেখো, রেট্রো মানে পেছনে যাওয়া। বলো তো এই যে পর্বের প্রাণীগুলা কি লার্ভা দশা না এগুলা? আর এই প্রাণীটা কি পরিণত দশা না? তাইলে এবার চিন্তা করো তো, এর লেজ আছে, সাঁতার কাটতে পারে না, এর কি লেজ আছে? তাহলে বড় হইল, সাঁতার কাটা হারাই গেল, ক্ষমতা হারাইলো না? আবার বলো তো, এই যে এদের নডকট্টা লেজের দিকে আছে, দেখছো এই যে কালোটা, দেখছো এই যে কালোটা, এই যে নিচেটা, এই যে বই খোলো বই খোলো। তাহলে বলো তো ছোটবেলায় নটকট আছে, বড় হওয়ার পর নটকটটা হারাই গেছে না? নাই। তাহলে আমরা বলতে পারি লেজ খুলে গেছে মানে বড় হয়ে নটকট হারাইছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। তাহলে ভালো জিনিস হারিয়ে ফেলতেছে। তাহলে এর কি উন্নতিটা কি? উল্টা উন্নতি না এটা? রেট্রোগ্রেড মেটামরফোসিস। আবার দেখো তো, এর এখানে স্নায়ু আছে, এই যে ভালো করে দেখো, এই যে উপরে সাদা দাগটা দেখছো, এই যে কালো দাগটা, এই যে এটা এখান থেকে শুরু করে এই যে পেছন পর্যন্ত, দেখছো স্নায়ুটা? এই যে এরকম করে, এই যে পিঠে এই যে কালো, তো তোর লেজটা যদি এরকম করে কেটে যায় তাহলে স্নায়ুটার অল্প একটু থাকে না? এই যে দেখো এই স্নায়ুটার অল্প একটু, এই যে এখানে দেখছো এই যে কালো দাগটা, এই যে অল্প একটু আছে। তাহলে তোমার স্নায়ুটার অর্ধেক কাটা পড়লো, পড়ছে না? ছোটবেলায় তোমার লেজ ছিল, তুমি চলাচল করতে পারতা, মুক্ত সাঁতারু ছিল, বড় হওয়ার পরে সাঁতার কাটতে পারবা? তাহলে তোমাকে পানির উপর থেকে সাঁতার কাটতে পারতা, হঠাৎ করে পানির নিচে নেমে এক জায়গায় স্থির হয়ে থাকা লাগতেছে। তোমার নটকট ছিল লেজের দিকে, ওইটা আজকে নাই। সাঁতার কাটতে পারতা লেজ থাকে, আজকে তুমি পারতেছো না। তোমার একটা স্নায়ু নার্ভ কট ছিল, তোমার ওই নার্ভ কটটা বেশিরভাগ লেজের সাথে খুলে গেছে, তুমি আগে চলাচল করতে, এখন তুমি নিশ্চল। তাহলে আমার উন্নয়নটা কি? উল্টা উন্নয়ন বা রেট্রো উন্নয়ন। মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, এবার দেখো রূপান্তরের ফলে অঙ্গগুলো ঘুরে যায়। খুবই সিম্পল, অঙ্গগুলো আগে এই পাশে ছিল, রূপান্তরের পর দেখো 90 ডিগ্রি ঘুরে গেছে, তাই না? এই যে দেখো এটা স্নায়ু ছিল এই পাশে, স্নায়ুটা দেখো এখন এই পাশে, মানে উপরের দিকে গেছে, 90 ডিগ্রি ঘুরে গেছে, তাই না? মুহিম, ভুল টুল হইলে তোমরা দেখে নিও আর কি, বইয়ের মধ্যে আমরা দেখব। রক্ত সংবহন তন্ত্রে ঘটে রিভার্স পেরিস্টালসিস, এই জিনিসটা মাথায় রাখবা। এই দেখো এদের রক্ত সংবহন তন্ত্রে রিভার্স পেরিস্টালসিস ঘটে। আমি তোমাকে বলি জিনিসটা কি। ধরা যাক এই জিনিসটা রক্তের মধ্যে আছে, আমার রক্তনালীর মধ্যে, আমি যদি হাঁটা চাপ দিই, এটা কি এদিক যাবে না? আবার চাপ দিলে এটা কি এদিক যাবে না? আবার চাপ দিলে এটা কি এদিক যাবে না? তার রক্তগুলো এভাবে পরিবহন হয়। কিন্তু এদের ক্ষেত্রে কি হয় দেখো, ধরো হার্ট আছে, চাপ দিচ্ছে যাচ্ছে, ছাড়তেছে আবার আসতেছে, চাপ দিচ্ছে যাচ্ছে, ছাড়তেছে আবার আসতেছে, খেয়াল করছো? তাহলে যে বারবার যায় আসে, এটাকে বলে রিভার্স পেরিস্টালসিস। মনে থাকবে, খাবার যখন নিচের দিকে যায় আমরা খাওয়ার পরে, এটা স্বাভাবিক, খাবার যখন উল্টো পাশে আসে বমি হয়, এটাকে বলে পেরিস্টালসিস, অ্যান্টি পেরিস্টালসিস। এটার নাম রিভার্স পেরিস্টালসিস। সোজা পাশে যাওয়া পেরিস্টালসিস, উল্টা পথে আবার আসার নাম হচ্ছে রিভার্স পেরিস্টালসিস বা অ্যান্টি পেরিস্টালসিস। মনে থাকবে? ঠিক আছে, ঠিক আছে। প্রতিবারে উল্টা দিকে গতিপথ পরিবর্তন করে, মানে যাচ্ছে প্রতিবার ফিরে আসছে, যাচ্ছে উল্টা হচ্ছে। ঠিক আছে প্রিয় স্টুডেন্ট, আসো এবার সেফালোকর্ডাটা একটু পড়ি। মুহিম, কি হইল, ক্লাস করতে ইচ্ছা করছে না? ব্রেক দেন। কোনো ব্রেক নাই, কারণ আচ্ছা দেখি আগে কয়টা স্লাইড আছে। বেশি স্লাইড নাই, হ্যাঁ 15-20 মিনিটের মধ্যে আমি শেষ করতে পারবো। মনে রাখবা যা পড়াইছি ওগুলো থেকেই পরীক্ষায় আসবে। এখন যেটা পড়াচ্ছি এগুলো হচ্ছে অতিরিক্ত, আমরা একটু এক্সট্রা পড়তেছি, ঠিক আছে? আচ্ছা প্রিয় স্টুডেন্ট, দেখো এই যে প্রাণীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেফালোকর্ডাটার প্রাণী। কি কর্ডাটার প্রাণী? সেফালোকর্ডাটা, ঠিক আছে? সেফালো মানে হচ্ছে মাথা। তাহলে কর্ডাটা যখনই আমরা পড়বো তখনই আমরা কি নটোকর্ডের কথা বলি না? তাহলে বলো তো সেফালোকর্ডাটা মানে কি? যে সকল প্রাণীর নটোকর্ডটি ভ্রূণ অবস্থায় মাথার দিকেও থাকে, তাই না? ইউরোকর্ডাটা মানে কি? ভ্রূণ অবস্থায় লেজের দিকে থাকতো।
আর এটার ক্ষেত্রে কি লেজ থাকে, এটা মাথাতেও থাকে, মনে থাকবে। সেফালো মানে মাথা, কেফালো মানে মাথা। ওকে, তাহলে এই যে দেখো নটোকর্ডটা, এই যে কালোটা দেখছো, এই যে দেখো, এই যে দেখো মাথার দিকেও আছে, এটা কিন্তু মাথা, এটা আছে লেজ। তাহলে সেফালো মানে মাথা। যে সকল কর্ডেটদের ভ্রূণ অবস্থায় নটোকর্ডটি মাথার দিকেও থাকে তাদেরকে বলা আছে সেফালোকর্ডেটা। প্রিয় স্টুডেন্ট, এখন আমরা শেষ করি এই টপিকটা, 2 মিনিটের মধ্যে শেষ হবে। আকারের জন্য বলা হয় ভল্লাকার বা বল্লম আকার প্রাণী। ভল্লাকার, বল্লাকার বা হচ্ছে ল্যান্সেলেট। হ্যাঁ, ল্যান্সেলেট। দেখো তোমরা ভালো করে, আমি যদি এই জায়গাটা ধরি, এটা কি মাথাটা কি লোহার ফালির মতো লাগতেছে না? ফলা ধরে কি আমি মারতে পারি না কাউকে এরকম করে? বল্লমের মতো মারতে পারি না? তাহলে এই প্রাণীটাকে কি আমি বলতে পারি না বল্লমের মতো প্রাণী বা বল্লাকার প্রাণী বা ভল্লাকার প্রাণী? বলতে পারি কিনা? ঠিক আছে, তাহলে একটা ছবির দিকে তাকালে অনেক প্রশ্নের উত্তর তুমি পাবা। 2, সবার নামের শেষে কমন শব্দ কি? দেখো, মনে একটা ব্রেক দিতেই হবে, কিন্তু একটু পরে দিই, তাই না? পড়াইছি। দেখো, সবার নামের শেষে যে ল্যান্সেলেটাম কথাটা থাকে, খুবই সিম্পল। এই প্রাণীটা দেখে কি মনে হচ্ছে যে এই পাশে ধরি কাউকে বল্লমের মতো ফুটা করে দেই, তাহলে যে ল্যান্সেলেট শব্দের অর্থই কিন্তু বল্লম। ওকে, পরিফেরা পরের প্রাণীদের যেমন সবাইকে স্পঞ্জ বলে, এই পর্বের প্রাণীদের সবাইকে বলা হয় বল্লম বা ল্যান্সেলেট। ঠিক আছে, এই জন্য নামের সবার শেষে কিন্তু ল্যান্সেলেটাম কথাটা থাকে। এই নামটা দেখে কিন্তু বলে বুঝে নিতে হবে যেটা বল্লম বোঝাচ্ছে। বল্লম মানে হচ্ছে সেফালোকর্ডাটা বোঝাচ্ছে, সেফালোকর্ডাটা বোঝাচ্ছে। ঠিক আছে মুহিব? আচ্ছা, ল্যান্সেলেটাম মুখের কাছে থাকে। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ মুখের কাছে এগুলা কি সৌন্দর্য, ধরা যাক শ্রী, তাহলে এগুলোর নাম হচ্ছে ওরাল সিরি, আর ভেতরে আছে ওরাল হুড। তাহলে আমরা মনে রাখবো এটা এইভাবে, মুখের কাছে যারা থাকে সেগুলো হচ্ছে ওরাল সিরি আর ওরাল হুড। মনে রাখা খুব সহজ, পরীক্ষায় এইটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট। দেহের পেশিগুলোকে সজ্জিত মায়োটোম বলা হয়। মায়োটোম, এই দেখো, মায়ো মানে পেশি আর টোম মানে হলো খণ্ড। দেখো তো, এদের দেহের এই যে দেখানো মুশকিল, তারপর আমি বলি। আর কোন ছবি আছে এখানে? এই ছবিটাও তো এখন হয়ে গেছে। তোমাদের কাছে যাদের বই আছে দেখবা যে এই যে গ্রেটার গ্রেটার দাগের মতো আছে, আমি দেখাই ছবিটা আট করে। এই দেখো এইরকম করে, এটা একটা পেশি, এই দেখো আবার পেশি, আবার পেশি, মানে মাংস আর কি, এগুলো পেশি পেশি। তাহলে বলো তো, এগুলো কি আমরা পেশি খণ্ড বলতে পারি না? বলো তো, তোমরা আমাকে বলো তো, এগুলো কি আমরা খণ্ড 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 বলতে পারি না? পেশি খণ্ড বলতে পারি না? ইয়েস। তাহলে মায়োটোম মানে হলো পেশি খণ্ড। এই পরের প্রাণীদের মায়োটোম থাকে। তোমরা কি জানো এটা খুবই উন্নত একটা বৈশিষ্ট্য? মায়োটোম একটা খুবই উন্নত বৈশিষ্ট্য, মানুষেরও কিন্তু থাকে। যেমন মানুষের পেশি খণ্ড এখানে 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 থাকে, যে কারণে এখানে যদি ব্যথা হয়, ধরা যায় এখানে ব্যথা হচ্ছে, এখানেও ফিল করা যায়, অথচ এখানে কোনো ঘটনা ঘটে নেই। তাহলে প্রশ্ন হলো কেন এখানকার ঘটনা এখানে পেইন হিসেবে আকার দেখা দেয়? কারণ এই পেশি খণ্ডগুলো একই স্নায়ু দ্বারা কানেক্টেড থাকে। বুঝছো? মানে অনেকটা সহজ এইরকম যে ফ্যামিলি ফ্যামিলি ফ্যামিলি, তাহলে বলতো এক ফ্যামিলিতে কেউ বিপদে পড়লে ওই ফ্যামিলির সব মানুষ কি কষ্ট পাবে কিনা? লাইক দ্যাট। তো প্রিয় স্টুডেন্ট, এতে যে মায়োটোম বা পেশি খণ্ডগুলো আছে, এটা খুবই উন্নত বৈশিষ্ট্য, এটা জানতে হবে, মনে রাখিও। হ্যাঁ, দেহের পেশি খণ্ডগুলোকে বলা হয় মায়োটোম, তাই না মুহিব? আর কিভাবে সজ্জিত দেখো তো, চেহারা দেখে মনে হচ্ছে না পেশিগুলো এইভাবে সজ্জিত, এইভাবে সজ্জিত কিংবা এইভাবে, ঠিক কিনা মুহিব? তাহলে মনে রাখবা পেশিগুলো এইভাবে সজ্জিত। কথা শেষ। এবার আমরা প্রশ্ন সলভ করি।
ওই একটু আগে যে আমরা ইউরোকর্ডাটা দেখলাম, সেফালোকর্ডাটা দেখলাম, আমরা এটা এখন সলভ করি। এই বলো তো এদের দেহে এই যে নলটার নাম কি? সাইফন না? সাইফন মানে নল। এই নল আছে বলে এদের কি সমুদ্রের ফোয়ারা বলে না? ফোয়ারা বলে না? সি স্কোয়াড বলে না? বলে। এদের আবরণের নাম কি? টিউনিক না? টিউনিক কি না? টিউনিক আবরণ থাকে এদের কি? টিউনিক এটা বলে না মুহিম? টিউনিক এটা। টিউনিসিনকে বলা হয়, এই টিউনিকের রাসায়নিক যে জিনিসটা তার নাম হচ্ছে টিউনিসিন। সেই টিউনিসিনকে কি বলা হয়? প্রাণীজ সেলুলোজ, তাই না? রূপান্তর কোন ধরনের? এদের রূপান্তর হচ্ছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। রেট্রো মানে হচ্ছে উল্টা, এদের রূপান্তর সবসময় উল্টা হয়, মানে আগে উন্নত ছিল পরে প্রাচীন হয়ে যায়। লার্ভা দশাকে কি বলা হয়? এদের লার্ভা দশাকে কি বলে? ট্যাডপোল লার্ভা। এইটা মাথায় রাখবা, ট্যাডপোল লার্ভা। ট্যাডপোল মানে হচ্ছে যার মাথা বড়, লেজ ছোট। দেখছো এর মাথাটা কত বড়, লেজটা পুচকি না? ব্যাঙের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা যায়, ব্যাঙের লেজ কিন্তু মাথার তুলনায় ছোট, এই জন্য এটাকে বলে ট্যাডপোল লার্ভা। তো এটাও একটা ইম্পর্টেন্ট, কিন্তু এদের লার্ভা দশার নাম ট্যাডপোল। মানে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের প্রত্যেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট। মুহিম, রূপান্তরের ফলে অঙ্গগুলো ঘুরে যায় কত ডিগ্রি অ্যাঙ্গেলে একটু দেখে নিও। রক্ত সংবহনতন্ত্রে ঘটে রিভার্স পেরিস্টালসিস, মনে আছে? রক্ত যায় আসে, যায় আসে। এখানে বলো তো আকারের জন্য বলা হয় কি? বল্লাকার বা ভল্লমাকার না? বা ল্যান্সেলেট। সবার নামের শেষে কি থাকে তাহলে? বল্লম নামটা থাকবে বা ল্যান্সেলেটাম থাকবে। মুখের কাছে কি থাকে? ওরাল সিরি, ওরাল হুড। দেহের পেশিগুলা সজ্জিত কি এইভাবে, এইভাবে না? এবং দেহের পেশিখণ্ডকে বলা হয় মায়োটম। দেখো তো পারলা কিনা এই দুইটা ইনস্ট্যান্ট ফিডব্যাকে? পারছো কিনা বলো? ইতিহাসের যত প্রশ্ন, নিচের কোনটি সত্য? প্রশ্নের উত্তর দাও। ভল্লাকার প্রাণী কার? উত্তর দাও। ভাই ব্রাঙ্কিও স্টোমাটা কমন নেম হবে না? হ্যাঁ হ্যাঁ, ব্রাঙ্কিও স্টোমাটা কমন নেম হবে, কারণ এদের মুখের কাছে ফুলকা রন্ধ্র থাকে। ব্রাঙ্কিও মানে হচ্ছে ফুলকা, ফুলকা রন্ধ্র। স্টোমা মানে হচ্ছে মুখ। একটু বই থেকে দেখে নিও এটা, হ্যাঁ, যদি কনফিউশন হয়। আমি তো এই অংশটা বই দেখালাম না। এই যে এটা প্রত্যেকবারের সেম প্রশ্ন, হ্যাঁ, যে ভাইয়া এইটার কি শুধু স্লাইডগুলো দেখবো নাকি হচ্ছে বই থেকে রিভিশন দেব? তোমরা যদি এই জিনিসটা এখনো না বোঝো, প্রশ্ন হয় বই থেকে, এই জিনিসটা যদি এখনো না বোঝো তাহলে বিপদে পড়বা। আমি বলছিলাম গতবার ঢাকা ভার্সিটির সবগুলো এমসিকিউ স্লাইড থেকে, মানে স্লাইডের মধ্যে পড়াইছি, সবগুলো এমসিকিউ ওই পড়ানোর ভেতরেই ছিল। তাহলে এখন প্রশ্ন হলো যে প্রশ্ন কি স্লাইড থেকে করছে? না, প্রশ্ন তো বই থেকে করছে। এটা কি ধরনের প্রশ্ন? মেন্টাল ম্যাচিউরিটি এইরকম এখনো যদি থাকে তাহলে তো বিপদ ভাই। স্লাইড পড়লে তাড়াতাড়ি হয়, রিভিশন যদি বই দিয়ে দিই সময় লাগে। সময় তুমি আর কি করবা এখন? তোমার কি এখন খেলাধুলা আছে, মুভি দেখার সুযোগ আছে, নাকি তোমার বিয়ে শাদী চাকরি বাকরি আছে? কিছুই তো নাই, খাইতেছো বাপ মায়ের। সময় তো দিতে হবে বাবা, এডমিশন পরীক্ষা না। খুব সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, পড়ালেখা করতে হবে বই থেকে। তাহলে স্লাইডটা কি? স্লাইডটা এই জন্য যে এই জিনিসগুলো যেন মিস না যায়, অন্তত এই জিনিসগুলো যেন তোমার পড়ার মধ্যে থাকে, পরীক্ষা এগুলোই আসবে। বুঝতে পারছো? স্লাইড দিয়ে রিভিশন দিলে কেউ ভালো করবে না, এটা মাথায় রাখবা। স্লাইডটা খুলে এইভাবে রিভিশন দিতে হবে। বই থেকে পড়বো কিন্তু স্লাইডে কি কি আছে এগুলো পড়া হইলো কিনা ভালো মতো এগুলো দেখবো। ইতিহাসের যত প্রশ্ন, নিচের কোনটি সত্য? সকল মেরুদণ্ডী কর্ডেট, এটা তো সত্য। সকল কর্ডেটের গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে না। ভ্রূণ দশা সবারই থাকে। অমেরুদণ্ডী প্রাণীদের পৃষ্ঠদেশীয় স্নায়ুরজ্জু থাকে। কাউরে থাকে, কাউরে থাকে না। অমেরুদণ্ডী প্রাণীদের প্রতিসাম্যতা অরিহর আয়ধ্বত। এই 1 নম্বর কি উত্তর দিছো তোমরা? দাও, যা মন চাই দাও আর কি, পড়লে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই প্রশ্নটা আরো পরে দেওয়া লাগতো। শিবাশু, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি। ভল্লাকার প্রাণী কাকে বলা? মাই গড, কি কঠিন প্রশ্ন ভাই, এত কঠিন প্রশ্ন দিলে হবে?
সেফালোকর্ডাটা। আচ্ছা, ভার্টিব্রাটা আমরা একটু শুরু করি। হ্যাঁ, এগুলো খুব সহজ, এটা পারবা। তো একটু লিখে রাখো যে এই চারটা বই থেকে তো পড়বো, বাট এটা 100% যেন আমার এই জিনিসগুলো কাভার হয়। ওকে, দেখো এই ভার্টিব্রাটা অ্যাকচুয়ালি মেরুদণ্ডী যারা তারা, মানে যাদের নটকটটি মেরুদণ্ডে পরিণত হয়। তো মনে রাখবা প্রথম দিকের যে তিনটা আছে এই তিনটাই কিন্তু ফিশ, এর আগেও আছে কিন্তু, তাই না? ওই যে মিকজিনি, পেট্রোমাইজন্টিটা, ওখানে গিয়ে শুধু দেখবা কাকে হ্যাক ফিশ বলে। হ্যাঁ, তো তোমরা একটু ওই নামগুলো একটু দেখে নিবা। তো এবার চলে আসি আমরা ভার্টিব্রাটা। দেখো ভার্টিব্রাটার এগুলো ফিশ, একটার পর একটা ফিশ। তাহলে দেখো তো আগে কন্ড্রিকথিস, তারপর অ্যাক্টিনোপটেরিজি, তারপর সার্কোপটেরিজি। দেখছো এইটার থেকে এটা উন্নত, এইটা থেকে এইটা উন্নত, কিন্তু সার্কোপটেরিজি পৃথিবীতে খুব একটা নাই এখন। না থাকার বেশ কিছু কারণ আছে, বুঝছো? এদের গায়ের উপর একটা আবরণ আছে, এটা হচ্ছে গ্যানোয়েডের আবরণ, খুবই শক্ত আবরণ, মুভমেন্টে অসুবিধা হয়। এই মুভমেন্টে অসুবিধা হয় যে কারণে ওরা দ্রুত বিলুপ্ত হয়ে গেছে, খুবই অল্প আছে। এবং আরেকটা জিনিস হলো, উপরে যখন গ্যানোয়েড বা একটা একটা লবণ দিয়ে তৈরি একটা গ্লাস আর কি, সামুদ্রিক খনিজ লবণ দিয়ে তৈরি একটা গ্লাসের মতো আবরণ হওয়ার কারণে কিন্তু সে কি করে জানো, সে পানি থেকে উঠে মাটিতে আসতে পারে, মাটিতে সে শ্বাস নিতে পারে, তার এখানে মানে বায়ু থেকে শ্বাস নেওয়ার সুযোগ আছে। শুধু এইটাই না, তার যে ফুলকা টুলকাগুলো আছে না, এগুলো কিন্তু লোভের হয়ে গেছে, মাংসর লোভ। ফুলকাগুলা আমরা তো মাছ কাটার সময় ফুলকাগুলো ফেলে দিই, পাতলা পাতলা না ফুলকাগুলো মহিম, আরে ফুলকা না, পাখনাগুলা ফেলে দিই। কিন্তু এই পরের প্রাণীদের যে পাখনা, এই বক্ষ পাখনাগুলা বা এই যে এখানে পাখনাগুলা লোভ লোভ মানে মাংস দিয়ে তৈরি, ওরা ওগুলো দিয়ে হাঁটাহাঁটি করতে পারে মাটির উপরে, বুঝছো? এই জন্য এদেরকে বলা হয় লোভড ফিন ফিশ, মানে এগুলো লোভড আর কি। উন্নয়নটা দেখো, হাঙর যতই মানে ভয়ঙ্কর প্রাণী হোক না কেন, হাঙরের দেহের ভেতরে কিন্তু হাড্ডি নেই, তরুণাস্থি, বুঝতে পারছো? এবার ইলিশ যত নিরীহ মাছই হোক না কেন, ইলিশের ভেতরে কিন্তু অস্থি থাকে। এই যে কাটা কাটাগুলো, এগুলো অস্থি না, এগুলোই তো অস্থি। তাহলে দেখো আমরা এবার চলে আসি কন্ড্রিকথিসে। মনে রাখবা হাঙর, অ্যাক্টিনোপটেরিজি ধরা যাক রুই মাছ, ইলিশ মাছ, আর সার্কোপটেরিজি হলো এটা লেজ। হ্যাঁ, এইরকম আর কি ফিনগুলা, তাদের পাখনাগুলো একটু গোল গোল শক্ত শক্ত। প্রেস্টোরিন এবার আমরা কাভার করে দেখো, তরুণাস্থি, অস্থি, অস্থি উন্নত বৈশিষ্ট্য, তাহলে পরের উপপর্বে অস্থি থাকবে, তাই না? দেখো তো তীর চিহ্নটা এরকম যদি হয়, অস্থি যদি একবার আসে তাহলে পরে অস্থি থাকবে কি না? থাকবে। এবার দেখো এর আইসগুলো নাম হচ্ছে প্ল্যাকয়েড, ঠিক আছে? আর রুই মাছ বা এদের আইসগুলো হচ্ছে সাইক্লয়েড, টিনয়েড, ঠিক আছে মোহিত? আর এর আইসগুলো হচ্ছে গ্যানোয়েড, তাহলে এটা মনে রাখবা আর এইটা মনে রাখবা, তাহলে বাকিগুলো এখানে দিয়ে দিবা। আর আমরা সবাই জানি রুই মাছ যখন পড়ি, রুই মাছে কি আমরা সাইক্লয়েড পড়ি না? পড়ি কি না? সাইক্লয়েড, টিনয়েড, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। এগুলো আমি অনেক সময় নিলে এগুলো আমি এক্সপ্লেন করতাম, বাট আমার মনে হচ্ছে যে এগুলো এক্সপ্লেন করার মতো না, এগুলো সবাই পড়ো। এবার বলো তো এদের লেজটা কি সমান দুই ভাগে ভাগ করা, একটা বড় একটা ছোট না? এটা বলা হেটারো সার্কাল। এই সার্কে মানে হচ্ছে লেজ, সার্কি শব্দের অর্থ হলো টেইল, ঠিক আছে? বলো তো এদের লেজটা কি এই ভাগটা আর এই ভাগটা সমান না, হোমো সার্কাল না? বলো এদের লেজটা কি এইটার এটা একসাথে হয়ে গেছে না? এই ধরনের বলা হয় যে দুইটাই বা ডাই ফি সার্কাল, দুইটা যুক্ত হয়ে গেছে, দুইটা পর্শনই যুক্ত হয়ে গেছে, ঠিক আছে? তাহলে হেটারো সার্কাল লেজ, হোমো সার্কাল লেজ, ওটা ডাইফি সার্কাল লেজ। এই কয়েকটা ইনফরমেশন জানতে হবে। আর বায়ুথলির ক্ষেত্রে চলে আসি, দেখো হাঙরের কিন্তু কোনো বায়ুথলি নেই। বায়ুথলি থাকলে একটা সুবিধা, মাছ চাইলে পানির যে কোনো স্তরে ঘুম দিতে পারে, বুঝছো? তো হাঙর কিন্তু এটা পারে না। হাঙর যদি চুপচাপ থাকে, হাঙর ডুবে যাওয়া শুরু করে পানিতে। কিন্তু হাঙরের একটা লেজের দিকটা অনেক বড় না, দেখো তো এইটা ছোট হয়ে এটা বড় হয়েছে। এতে যেটা সুবিধা হয়েছে, পানিতে লেজ দিয়ে এমন করে একটা জোরে থ্রাস্ট দেয়, সাই করে উপরে উঠে আসে, বুঝছো? তো যে উপরে ওঠার জন্য যার লেজে পরিবর্তন হয়েছে, তার ভেতরে বায়ুথলি না দিলেও চলবে। লেজ যার হেটারো সার্কাল, তার ভেতরে বায়ুথলি নাই। বায়ুথলি দিয়ে উপর নিচ করা যাইতো, সেখানে সে লেজ দিয়েই পারে, তো বায়ুথলি নাই। আর রুই মাছ বায়ুথলি আছে আমরা তো জানি,
পরের যে প্রাণীটা তারও তো থাকবে, কারণ একটা থেকে আরেকটা বেশি উন্নত। ঠিক আছে, একটা থেকে আরেকটা বেশি উন্নত। আচ্ছা, এখন আমরা এখানে চলে আসি যে এখানে যে মাছগুলা আছে এই মাছগুলার বৈজ্ঞানিক নামগুলো মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় আসবে কয়েকটা। ঠিক আছে, এখন আমি তোমাদের বৈজ্ঞানিক নামগুলো শেখাই, তোমরা একটু বই বের করো। যেমন দেখো, তোমাদের কি মনে আছে যে এই পরের প্রাণীরা, মুহিব কিছুক্ষণ আগে কথা বলতেছিলাম, এই পরের প্রাণীরা কি করছে, মাটিতে উঠে আসতে পারছে না? তাহলে তারা মাটিতে শ্বাস নিতে পারে কিনা? এই জন্য দেখো এদের নাম লাং ফিশ বলা হয়েছে, মানে এরা বায়ুমণ্ডলে শ্বাস নিতে পারে, তার লাং আছে, লাং ফিশ। ঠিক আছে, আবার বলছিলাম কি এদের দেহের উপরে গ্যানোয়েড বলে একটা কাচের মতো একটা আবরণ আছে, যে কারণে এরা ভারী হয়। বুঝতে পারছো মহিম? এই জন্য যেটা হয়েছে যে এদের মেরুদণ্ডের ভেতরে ফাঁপা থাকে বা সিল থাকে পাতলা করার জন্য। কাজ থাকার কারণে ভারী, এই জন্য মেরুদণ্ডের ভেতরে ফাঁপা করে দিয়ে পাতলা করার ট্রাই করা হয়েছে। এই জন্য এদের আরেকটা নাম কিন্তু সিলাকান্থ। সিল মানে ক্যাভিটি, এদের ভেতরে গহ্বর দিয়ে ফাঁকা করে একটু হালকা করার ট্রাই করা হয়েছে। তো এই দুইটা নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এদের আরেকটা নাম কি বলতো, এদের পাখনাটা, এই যে পিণ্ড না, মাংসের পিণ্ড, পাখনা ব্যবহার করে যেহেতু হাঁটে, ওইটাই বলছে। দেখো, পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। তোমাদের কি এই তিনটা মনে থাকবে বলতো? এই তিনটা তোমরা কি ভুল করে অন্য কোনো মাছের মধ্যে দিবা বলতো? শিলাকান্থ মাছ কেমন, এখন এগুলার গুগলে ছবি দেখানো লাগবে তোমাদের। চেহারাটা টাকি মাছের মতো, বাট টাকি মাছ তো আর হচ্ছে সার্কোপটেরিজি না। টাকি মাছ কিন্তু অ্যাক্টিনোপটেরিজি। সব হয়তো মেলে না, কিন্তু টাকি মাছও অ্যাক্টিনোপটেরিজি। এই বলো, এই পর্যন্ত কি তোমরা বুঝছো? আমরা কিন্তু ক্লাসের একবারে শেষে চলে আসছি, একবারে শেষে চলে আসছি। কারণ এরপরে যে স্লাইডটা আমি শুধু বলে দিব, তোমরা বাসায় কিভাবে পড়বা, ভয়ের কিছু নেই। এই যে দেখো, মনে রাখবা কিভাবে। টেনুলোসা ইলিশা, নাম দেখে কি ইলশা মাছের নামটা তোমরা করতে পারবা না, এমসিকিউতে দাগাইতে পারবা না, বাট ইলিশ মাছের কিন্তু বৈজ্ঞানিক নামটা মুখস্থ করতে হবে, কারণ ব্রিটেনে আসবে। বাংলাদেশের যত পরিচিত বৈজ্ঞানিক নাম দেওয়া আছে এই চ্যাপ্টারে, সব ব্রিটেনে আসবে। আচ্ছা, এবার চলে আসি আমরা বোয়াল মাছ। এই দেখো, ওয়াল্লাগো। ছোটবেলায় আমাদের বাড়িতে আমার আব্বা গল্প করে যে ছোটবেলায় তো মাংস টাংস না কিনে সবাই করতো কি, কালকে বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, অনেক মানুষ, তো যেটা হয় যে তারা রাত্রেবেলা মাছ ধরতে যায়, অনেকগুলো মাছ নিয়ে এসে বাসায় দেয়, দিয়ে মনে করে প্রোটিনের অভাবটা ফিল আপ হয়ে গেল। এখন তো প্রোটিনের অভাব ফিল আপ হয় না। তো যাই হোক, বোয়াল মাছ ব্যাপারটা এরকম ছিল। আরো সহজ করে দেখো, আল কথাটা আছে না, ওয়াল আছে কি না? বোয়াল, ওয়াল দিয়ে শুরু হবে, এটা অল্লাগো আর টু, বা বানান ভুল হইতে পারে, হ্যাঁ, আমি হুটহাট করে লেখা, তো বানানগুলো একটু ভালো করে দেখে নিবা। রানী মাছ দেখছো? রানী মাছ, রানী মাছ, রানী কি বটি দিয়ে কি মাছ কোটে বলতো? মাছ কাটে তারা বটি দিয়া। তো এই জন্য দেখো রানীর সাথে বটিয়া কথাটা চলে আসছে। কেমন হয়েছে? ওয়াল লাগো, এত বড় মাছ। হ্যাঁ, আমি ওইটা বলতে চাইছিলাম, পরে বলি নাই, তোমরা তোমাদের মতো করে মনে রাখো আর কি। বোয়াল, ওয়াল দিয়ে শুরু হয়েছে ওইটা। তো রানী কথাটা যখনই আসবে মনে রাখবা, রানীকে বটি দিয়ে মাছ কাটতে দেবো আমরা। দেখো, বটি দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখবো, কাটো, বটিয়া দাঁড়িয়েও। টুনা মাছ, দেখো থুনাস কথাটা আছে, টুনা থুনাস, বাদ, ওটা বাদ দিয়ে দাও। এখানে চলে আসো, এই যে এগুলো লাগবে না, এগুলো সাইন্টিফিক নাম লাগবে না, বাট এটাও হাঙ্গর, এটাও হাঙ্গর, স্টিংরে। ঠিক আছে মহিম, বেশি সাইন্টিফিক নাম আমি কিছু পড়াবো আরও, তো আমার মনে হচ্ছে এই সাইন্টিফিক নামগুলোর দিকে এত বেশি জরুরি নেই। তারপরেও তোমরা একটু চেষ্টা করবা কেমনে মনে রাখা যায়। ঠিক আছে, দিতাম আমি এগুলোর, কিন্তু এগুলো প্রেশার হয়ে যাবে। আচ্ছা বলো তো, আমরা যদি এইটাকে এবার ইনস্ট্যান্ট ফিডব্যাক নেই, পারবা তোমরা? অন্তকঙ্কাল বলো তো, কনড্রিকথিস এটা কি ছিল? হাঙ্গর। এটা কি ছিল? মাছ, ফিশ। এটা কি ছিল? এরকম না মহিম? তাহলে এবার দেখো, তরুণাস্থি, তাহলে এগুলো কি ছিল? অস্থি, অস্থি, তাই না?
আইস, আইসটা এটা কি ছিল? সাইক্লয়েড টিনয়েড, এটা ছিল গ্যানোয়েড। তাহলে এটা কি ছিল? প্লাক, প্ল্যাকয়েড। এটা লেসটা কি? হেটারো সার্কাল। এটা লেসটা কি? সমান সমান হোমো সার্কাল। ওটা লেসটা কি? ডাইফি সার্কাল। তাই রাইট মুহিম। এটার বায়ুথলি নাই, লেজ এরকম হলে বায়ুথলি থাকে না, এটাতে আছে, এটাতে আছে, ঠিক না? এটার পাখনাটা কি? পিণ্ডাকার ছিল না, যেহেতু মাটিতে হাঁটে, তাহলে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। এটা যেহেতু মাটিতে হাঁটতে পারে, লাং ফিশ। আর মাটিতে হাঁটে কিন্তু এদের গায়ের উপরে যে শক্ত গ্যানোয়েডের আবরণ থাকে, ভারী হয়, এই জন্য হালকা করতে হয়। আর হালকা করতে গেলে ভেতরে সিল বা ক্যাভিটি লাগে, সিলাকান্থ, তাই না? আচ্ছা, এটা ভাবে কীভাবে মনে রাখছি? ইলিশ মাছ, ইলিশা আছে। বোয়াল মাছ, বোয়াল ওয়াল দিয়ে শুরু হয়েছে, তাই না? রানী মাছ, বটি দিব আমরা তাকে, তাই না? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আর টুনা মাছ, দেখো থুনাস কথাটা আছে, ঠিক আছে? শেষ। আচ্ছা, এইটা কিন্তু তোমরা নিজেরাই পড়তে পারবা। দেখো, এমফিবিয়া, র্যাপটিলিয়া, এভিস, স্তন্যপায়ী, এটা একবার ম্যামালিয়া পর্যন্ত এই সিকোয়েন্সটা দেওয়া আছে। এখান থেকে ম্যামালিয়া পর্যন্ত সিকোয়েন্সটা দেওয়া আছে। তোমাদের কাজ হলো যে শখটা আছে, তোমরা একটু দেখবা যে একটার থেকে আরেকটা কিভাবে উন্নত হয়েছে। যেমন দেখা যাক ব্যাং, মাছ কিন্তু শেষ, এবার ব্যাং দিয়ে শুরু, স্তন্যপায়ী দিয়ে শেষ। দেখো ব্যাঙের কিন্তু 3 প্রকোষ্ঠ, এই যে দেখছো এইরকম, 2টা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল। এর ক্ষেত্রে কি হয়েছে দেখো, র্যাপটিলিয়াতে 2টা অ্যাট্রিয়াম কিন্তু 2টা ভেন্ট্রিকল আছে, কিন্তু অসম্পূর্ণভাবে ভাগ করা, মানে স্টিল তাদের কানেকশন আছে, দেখছো? শুধুমাত্র কুমিরের ক্ষেত্রে এইরকম, শুধুমাত্র কুমিরের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা 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 সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। তাহলে দেখো 3 প্রকোষ্ঠ, অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, এটা দেখো 4 প্রকোষ্ঠ, তাহলে এটাও 4 প্রকোষ্ঠ। দারুণ না? সিকোয়েন্স আছে না? তাহলে হৃৎপিণ্ডের সিকোয়েন্সটা তুমি পারলা। তোমার জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ত্বক এবং উষ্ণতা। তোমরা দেখো তো, এমফিবিয়া শীতকালে শীতনিদ্রায় যায়, তার মানে কি? অ্যাক্টোথার্মিক। অ্যাক্টো মানে হচ্ছে বাইরের তাপমাত্রা, তার শরীরটা বাইরের তাপমাত্রা অনুযায়ী তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়, এটা মাথায় রাখবা। একটু কথাটা যখনই আসবে তাহলে মনে রাখবা বাইরের নিয়ন্ত্রণ, বাইরের নিয়ন্ত্রণ থাকে। তাহলে বলো তো অ্যাক্টোথার্মিক মানে কি? বাইরে শীত, তাহলে আমার শরীরের তাপমাত্রা ফল করা শুরু করবে, আমার কোনো নিয়ন্ত্রণ নেই আমার উপরে, ঠিক না? তাহলে দেখছো এটাও অ্যাক্টোথার্মিক। আগের মাছগুলো কি অ্যাক্টোথার্মিক ছিল না? ওরাও কিন্তু পানি ঠান্ডা হলে ওদের শরীরও ঠান্ডা হয়। মাছের ক্ষেত্রেও বাইরে ঠান্ডা হলে, সরি ব্যাঙের ক্ষেত্রেও বাইরে ঠান্ডা হলে এরাও ঠান্ডা হয়ে যায়, এই জন্য এরা লুকায় থাকে। র্যাপটিলিয়ার ক্ষেত্রেও কিন্তু সেম, বাইরে ঠান্ডা এরাও ঠান্ডা। খেয়াল করে দেখো, যখন খুব ঠান্ডার সময় হয়, কুমির কিংবা হচ্ছে কাছিমেরা কি করে, বালুগালায় এসে রোদ পোহায়। বুঝতে পারছো তোমরা? মানে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তাহলে এটাও কিন্তু দেখছো অ্যাক্টোথার্মিক। তাহলে প্রথম পাখি থেকে কিন্তু এন্ডোথার্মিক চলে আসে, মানে বাইরে ঠান্ডা হোক গরম হোক ডাজেন্ট ম্যাটার, আমার ভেতরের তাপমাত্রা সবসময় ফিক্স। এন্ডো মানে কিন্তু ভেতরে, ইন্টারনাল টেম্পারেচার সবসময় ফিক্স। তোমরা আমাকে বলো তো, যখন তোমরা হচ্ছে পাখি কিংবা মুরগি কিংবা হাঁস কখনো নিচর এগুলো হাতে নিয়ে কখনো দেখছো এগুলো অনেক উষ্ণ, এগুলো অনেক উষ্ণ গরম, তোমরা কি দেখছো কখনো এগুলা? বলো তো, এই বলো দেখছো কিনা? হ্যাঁ, সাবাস, বুঝতে পারছো। তাহলে বলো তো এন্ডোথার্মিক কারা? যাদের ভেতরের টেম্পারেচার সবসময় কনস্ট্যান্ট। বুঝতে পারছো? তাহলে আমি যদি এখন শীতকালে আমেরিকায় যাই বা শীতকালে যদি কোনো শীত প্রধান দেশে যাই, তাহলে আমার কিন্তু ওই ক্যাচালটা নাই যে এখন ঠান্ডা পড়ছে, বাইরের তাপমাত্রার কারণে আমার তাপমাত্রা এখন ফল করবে, আমাকে লুকাইতে হবে। বুঝতে পারছো? আমার কিন্তু লুকানোর কিছু নেই, টেম্পারেচার যতই ফল করুক, আমি যে কাপড় টাপড় ঠিকঠাক পড়তে পারি, তাহলে আমার ভেতরের তাপমাত্রা স্থির থাকবে। তাহলে আমেরিকাতে গিয়েও আমার ইন্টারনাল টেম্পারেচার যা, কানাডায় গিয়েও যা, বাংলাদেশেও তাই, আফ্রিকার সাহারা মরুভূমিতেও আমার ইন্টারনাল টেম্পারেচার সেম। তাহলে এই জিনিসটা মনে রাখবা, দুইটা মনে রাখবা। প্রথম এখান থেকেই কিন্তু এন্ডোথার্মিক শুরু হয়েছে, মানে ভেতরের কনস্ট্যান্ট তাপমাত্রা, তারপরে এটা। আর এর আগে যারা সবাই কিন্তু এক্টোথার্মিক, এর আগে যারা সবাই এক্টোথার্মিক, ওই যে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজে, সার্কোপটেরিজে, ওরাও এক্টোথার্মিক। প্রিয় স্টুডেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমি এটা পড়াইলাম। আর একটা লাইন শুধু পড়াবো, তারপর পড়া শেষ। কত? 40, 1 ঘন্টা 40 মিনিট। 3 দিনে এই চ্যাপ্টার যদি নাও, তাহলে তো তুমি একাডেমিকের থেকে ভালো করে পড়াইতে পারবা। আচ্ছা বন্ধুরা, এবার দেখো তো ত্বক। এমফিবিয়া মানে ব্যাং,
তোমরা তো জানো যে এটা ব্যাঙ, তাই না? ব্যাঙের ছবি দেখো, এটা মাথা না লেজ? আচ্ছা ব্যাঙ তো, তাই তুমি তোমরা বলো তো ব্যাঙের উপর গায়ের মধ্যে কি ডট 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 গ্রন্থি আছে না? আছে কি না? তো ওই গ্রন্থিগুলো অ্যাকচুয়ালি ওর ত্বকের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে, বুঝছো? ওই গ্রন্থিগুলো থেকে যদি কিছু পানির মতো ক্ষরণ হয় না, ওদের ত্বকগুলা কিন্তু অক্সিজেন বায়ুমণ্ডল থেকে নিতে পারে দেহের ভেতরে, আর দেহের ভেতরে কার্বন ডাইঅক্সাইড ত্বক দিয়ে বাইর করে দিতে পারে। ঠিক আছে? তাহলে ব্যাঙের গ্রন্থিময় ত্বক। তোমরা বলো তো র্যাপটিলিয়া, র্যাপটিলিয়া মানে কি? সাপ। ওকে মহিন। আর কুমির। তোমরা এই দুইটা প্রাণীর কথা ভাবো তো, সাপও র্যাপটিলিয়া, কুমিরও র্যাপটিলিয়া। বলতো সাপের গায়ে কি আইস থাকে না? আইস থাকে, স্কেল থাকে। আর কুমিরের গায়ে দেখো, বা হচ্ছে কাসিমের গায়ের মধ্যে কি শক্ত প্লেট থাকে না? শক্ত শক্ত প্লেট কুমিরের গায়ে। তাহলে র্যাপটিলিয়ার ক্ষেত্রে ত্বক কেমন এটা জানতে হবে। পাখির ক্ষেত্রে কি বলতো, ত্বক কি যুক্ত? পালক যুক্ত। মানুষের ক্ষেত্রে বা গরু ছাগলের ক্ষেত্রে ত্বক কি? লোম যুক্ত, তাই না? আমাদের ঘাম আছে, স্বেদ গ্রন্থি আছে, তাই না? তোমরা কি আমার সব কথা বুঝতে পারতেছো? আমরা কিন্তু ক্লাসের একেবারে শেষ ভাগে চলে আসছি। ওকে, আমরা ক্লাসের একেবারে শেষ ভাগে চলেছি, আর কিছু নাই। এখানে কিছু বৈজ্ঞানিক নাম আছে, আমরা বৈজ্ঞানিক নামগুলো পড়বো, এরপর কোশ্চেন সলভ করলে আমাদের পড়া শেষ। এই বৈজ্ঞানিক নামগুলো এখন আমরা পড়বো, চেষ্টা করবো তো নাকি মুহেব? তাহলে আজকের ক্লাস শেষ। বলো ঘড়িয়াল, ঘড়িয়াল, গাভিয়াল। আরো ডিফারেন্ট ভাবে এটা মনে রাখানো যায়, তারপর আমার মনে হয়েছে যে এটা অত্যন্ত ভদ্র ভাষায় বলা উচিত। ঘড়িয়াল, গাভিয়াল। তাহলে ঘড়িয়াল হচ্ছে গাভিয়ালিস গ্যাঞ্জেটিকাস। ওকে, ওকে মুহিব, ঘড়িয়াল গাভিয়াল এটা তো তুমি জানো কেমন মুখস্থ করতে হয়। মুহিব ভাই তো মুখস্থ আছে। মুহিব বলতো শকুন কি মাংস খায় না? এই যে সার্কো মানে কিন্তু পেশি। সার্কো মানে কি? তোমরা দেখবা আমাদের পেশি যখন আমরা পড়ি, হৃৎপেশি, তারপর যে কঙ্কাল পেশি, ওখানে গিয়ে দেখবা সার্কোমিয়ার, সার্কোপ্লাজম কথাটা আছে না? এই সার্কো শব্দের অর্থ কিন্তু পেশি বা মাংস, পেশি বা মাংস। তাহলে বলো তো আমাকে, রাজ শকুন, শকুন কি পছন্দ করে? সার্কো বা মাংস পছন্দ করে। তাহলে সার্কোজিপস। ঠিক আছে মুহিব? ক্যালভাস, সার্কোজিপস ক্যালভাস। এমসিকিউটা যেন তোমাদের কাভার হয়ে যায়। ডান। আচ্ছা, দোয়েল পাখির নাম কপসাইসাস সলারিস। এটা যখন আমরা ক্লাস 6, 7, 8-এ পড়তাম, তখনও না 9, 10-এ যখন পড়তাম তখন থেকে আমাদের এটা মুখস্থ। বলো তো কারা জন্ম থেকে দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম মুখস্থ করে বাইরে হয়েছ? মনে রাখতে পারবা নাকি এটা মনে রাখা দিতে হবে? পারবা তো নাকি? জাতীয় পাখির নাম, সাবাস। বাই বর্ণ, আমরা এগুলা ইননেট বাই বর্ণ এগুলো পাইছি। শুশুক, বুঝছো? এই তো দেখো, ঘড়িয়াল আর শুশুক দুইটাই কি পানিতে থাকে না মুহিম? তাই না? ঘড়িয়াল এবং শুশুক, তোমরা তো জানো যে এই দুইটাই মানুষের ক্ষতি করে না। তো দেখো, শুশুকের ক্ষেত্রেও গ্যাঞ্জেটিকাস এবং ঘড়িয়ালের ক্ষেত্রেও কিন্তু গ্যাঞ্জেটিকা বা গ্যাঞ্জেটিকাস, রাইট? দুইটাই কিন্তু সেম সেম। তাহলে এই পাঁচটা হয়ে গেল। তো এটা একটু মনে রাখা কঠিন। কি লিখছিলা? প্লাটানিস্তা। মনে রাখা কিভাবে মনে রাখবে? নো, কেমনে মনে রাখা যাবে একটু পরে আমরা ওটা দেখি, ঠিক আছে? আচ্ছা, নেংটি ইঁদুর। দেখো মাস্কুলাস। তোমরা আমাকে বলো তো, যারা মাস্কুলাস, মাসল টাসল আছে, তাকে নেংটি পইরা, ছোট্ট একটা আন্ডারওয়্যার পইরা কি করে না? করে কিনা মনে থাকবে? নেংটি ইঁদুর, মাস্কুলাস। ওকে, কোনো জায়গায় কি বানান টানান ভুল আছে কিনা এটা একটু খেয়াল রাখবা। এই বাংলার বাঘ, প্যান্থেরা টাইগ্রিস। প্যান্থার মানে হচ্ছে বড় ক্যাট যারা, তাদেরকে প্যান্থার বলা হয়। ওকে, বড় সাইজের ক্যাট যারা। আর টাইগ্রিস মানে হচ্ছে বুঝতে পারতো টাইগার, বাংলার বাঘ। এই যে দেখো কেঁচো, এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে এই জন্য, কারণ কেঁচো হচ্ছে এনিলডা পর্বের হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, তাই না? মেটাফায়ার, পুস্তম্যান। ওকে,
কেঁচো শেষ। চিংড়ি, চিংড়ির কথা তোমাদের মনে আছে? ম্যাক্রোব্রাকিয়াম, বড় হাত, মনে নাই চিংড়ির কথা? চিংড়ি এইরকম মুহিম, এই যে হাতগুলো এইরকম বড় বড়, মনে আছে? তাহলে এই যে দেখো ম্যাক্রোব্রাকিয়াম, অ্যাকচুয়াল গলদা চিংড়ির কথা বলছে আর কি, ঠিক আছে? আচ্ছা, আরশোলা, পেরিপ্ল্যানেটা আমেরিকান। আরশোলার বৈজ্ঞানিক নাম সবাই জানে। আরশোলা বলতে অ্যাকচুয়ালি তেলা পোকার কথা বলছো, বুঝছো? নট ছার পোকা, তেলা পোকা। তাহলে এটাও পারবা। চিংড়ি আগে পড়েছি, পারবা। বাংলার পাক পারবা, মাস্কুলাস পারবা, দোয়েল পাখি অটোমেটিকলি পারো, রাস শকুন পারবা, ঘড়িয়ালটা পারবা কারণ ঘড়িয়াল গাভিয়াল আছে। শুশুক নিয়ে আমরা পরে কথা বলবো। আর কেঁচোটা পারতেই হবে, হ্যাঁ। কেঁচো অ্যাকচুয়ালি মাটিতে থাকে, বুঝছো? এর মাটির লাঙ্গল বা প্রকৃতির ধাঙ্গর বা প্রকৃতির লাঙ্গল বলা হয়। ওই মাটি থেকে কিন্তু মেটা, ফায়ার মানে হচ্ছে আগুন, ধরা যাক মাটি থেকে আগুন লাগায় বা উর্বর করে, ব্যাপারটা এরকম আর কি, মেটা ফায়ার। কারণ পরীক্ষায় কিন্তু এই জায়গাটা থেকেই প্রশ্ন আসে, মাঝে মাঝে কিন্তু স্পেসিসের নাম না দিয়ে শুধুমাত্র জেনাসের নাম দিয়ে এমসিকিউ দিয়ে দেয়। তাহলে এটা মনে রাখো, আমি আবার বলবো যখন, তখন দেখবো খাবার হয়ে গেছে। কেঁচো মাটি বা মেটা, উর্বরতার আগুন লাগিয়েছে, ফায়ার। ঠিক আছে মুহিম? ঝিনুক, এই তো ঝিনুক, লেম ঝিনুক, মনে আছে? ঝিনুকের কথা তো আমি পড়াচ্ছিলাম। তোমার থাকার কথা বালুকা বেলায় সমুদ্রে, আমরা একটু হাঁটবো, ঝিনুক কুড়োবো। তুমি তা না থেকে তুমি নদীতে চলে আসছো, ঠিক কিনা মুহিম? স্বাদু পানির ঝিনুক, তো তুমি কি লেম না, ফানি? ঝিনুকটা তোমাদের মনে আছে? এ মনে আছে না আপেল শামুকের কথা? মনে আছে না? পিলা গ্লোবোসা, আপেল পিলো, রোগ হবে না। আপেল খায়ালো, রেগুলার খা, কোনো রোগ হবে না। তোমাদের মনে আছে এইটা? কারণ এইটা খুব ইম্পর্টেন্ট, যারা মেডিকেলে পরীক্ষা দিবা, এটা কিন্তু মেডিকেলে আসে। ঠিক আছে মুহিম? অক্টোপাস ম্যাক্রোফাস, ডেভিল ফিশ বলা হয় এটাকে। অক্টোপাস ম্যাক্রোপাস, বানান ভুল থাকতে পারে, ঠিক করে নেবে, কোনো সমস্যা নেই। সমুদ্র তারা, মনে আছে? সমুদ্র মানে হচ্ছে স্টার বা অ্যাস্টার, সমুদ্র তারা, এটা পারবা। হাঙ্গর, এটা হচ্ছে ডন, স্কলিওডন, ঠিক আছে? হাঙ্গর হচ্ছে সমুদ্রের ডন, মানে হাঙ্গর দেখলে সবাই ভয় পায়, স্কলিওডন, ঠিক আছে? আচ্ছা, টাকি মাছ, সান্না পাংটাটাস। আমার কথাই বলো যে আমি কিন্তু টাকি মাছের ভর্তা খাই, কিন্তু আমি টাকি মাছের ঝোল তরকারি এগুলো কিছু খাই না। তো আমি চাই না, টাকি মাছ আমার পছন্দ না, আমি চাই না। তোমরা আমাকে বলবা কি, রাজীব ভাই তো টাকি মাছ চান না, রাইট? সো দিস ইজ চান না। ইলিশ মাছ, এই যে টেনুলাসা ইলিশা, এটা পারবা। কোনো ব্যাং, কোনো ব্যাঙের নামটা পড়ে নিও, এটা পরীক্ষায় আসবে। টিকটিকি, এই যে দেখো ডাক, হেমিডাকটাইলাস ব্রুকি, ডাকে, টিকটিকি ডাকে, আমাদের বাসায় থাকলে টিকটিকি ডাকে, তাই না? রাইট? সো এইটা দিয়ে একটু এটা সতর্ক থাকবা যেন তুমি এটা পারো। গিনিপিগ, কেভিয়া পোরসেলাস। এই কয়েকটা বৈজ্ঞানিক নাম যেন তোমাদের মনে থাকে। এই কয়েকটা বৈজ্ঞানিক নাম তোমাদের মনে রাখা খুব জরুরি, কারণ পরীক্ষায় এগুলো আসবে। এর মধ্যে একটা বড় অংশ আছে যেগুলো তোমার পরীক্ষায় রিটেন আকারে আসবে। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো তোমাদের প্র্যাকটিস শিটের মধ্যে রিটেনে কি কি লাগবে বলে দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস শিটটা পেয়ে যাবা। আমরা আসি এদিকে, তাহলে আমরা সলভ করতে পারবো। বলো তো কোন প্রাণীতে প্লাকয়েড আইস আছে মুহিম? কোন প্রাণীতে প্লাকয়েড আইস আছে বলো? ভাই এগুলো কি একসাথে মুখস্থ করতে হবে? কিচ্ছুই করতে হবে না, না পড়লেই না বলা। দেখো কোন প্রাণীতে প্লাকয়েড আইস আছে? প্লাকয়েড মানে প্রথমটা, তাই না মুহিম? তাহলে হাঙর, তাই না? তো অনেকে মনে রাখতে পারবো না, তাহলে এভাবে মনে রাখবা। প্রথমটা প্লাকয়েড, তারপরটা সাইক্লয়েড, টিনয়েড, তারপরটা গ্যানয়েড। তরুণাস্থিময় হাঙ্গর মাছে কোন ধরনের আইস আছে? আবার সেম, দেখছো? তাহলে আইসটা খুব জরুরি এবং লেজটা জানা খুব জরুরি, ঠিক না? নিচের কোনটি মাছ? দেখো সিলভার ফিশ কিন্তু আর্থ্রোপোডা পরের প্রাণী, গতকালকে দেখাইছি না? স্টার ফিশ কিন্তু হচ্ছে এখানোডার্মাটা পরের প্রাণী, জেলি ফিশ কিন্তু নিডারিয়া পরের প্রাণী, তাই না? গোল্ড ফিশটা অ্যাকচুয়ালি মাছ,
কারণ মাছ সব সময় কিন্তু করডাটার অন্তর্ভুক্ত, তাই না? মাছ কোথায় অন্তর্ভুক্ত? গোল্ড ফিশটা হচ্ছে করডাটার। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, পাখনায় রশ্মি থাকে। তাহলে ধরো তো এটা একটা মাছ, এটা পাখনা, এটা তার পাখনা। তাহলে বলো তো এখানে কাটা আছে না এরকম রশ্মির মতো, আলোক রশ্মির মতো, তাহলে এগুলাই তো রশ্মিযুক্ত পাখনা। তাহলে এবার দেখো আমাকে, রশ্মিযুক্ত পাখনা বিশিষ্ট মাছ, বলো তো এটা কার কথা বলছে? বলো তো কার কথা বলছে? অ্যাক্টিনোপটেরিজি। এই দেখো অ্যাক্টিন শব্দের অর্থই কিন্তু রশ্মি, ঠিক আছে? অ্যাক্টিনোপটেরিজি পারছে ওরা? আরে আগেই পারছে, কি বোঝায় আমি। নিচের কোনটি অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর প্রাণী? নাম দেখা বলো তো অ্যাক্টিনোপটেরিজির কোনটা কোনটা? ল্যাম্প্রেনা, হ্যাগফিশনা, রাইট? তাহলে কোনটা? ইলিশ মাছ এবং রুই মাছ দুইটাই এখানে। ইলিশ মাছ দুইটাই কিন্তু অ্যাক্টিনোপটেরিজি, ঠিক আছে? আচ্ছা, নিচের কোন শব্দটি মৎস্য চাষকে বোঝায়? বলো তো কোনটা মৎস্য চাষকে বোঝায়? প্রশ্ন দেখছো 12-13 সালে আসছে, এগুলো তো তোমাদের বইয়ের মধ্যে নাই। ফোন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, মৎস্য চাষকে, ফিশ কালচারকে কি বোঝায়? তাহলে এটা বই থেকে দেখে, গুগল থেকে দেখে নিবা। স্যালামান্ডার কোন বর্গের প্রাণী? এই মুহিম, স্যালামান্ডারের বর্গ 18-19 সালে আসছে, দেখি। স্যালামান্ডার জেনাস, উইকিপিডিয়া। জেনাস কই? কিংডম, ফাইলাম, ক্লাস, কডাটা পরের প্রাণীরা। হ্যাঁ, বর্গের কথা বলছেন, বর্গ খুঁজে পাওয়া তো খুবই টাফ। পরে আনসার দিছে মুহিম। কি বলছে? স্যালামান্ড্রা আছে নাকি এরকম কিছু? ফুল স্ক্রিন আসে না কেন? আচ্ছা, এখন কিছু করার দরকার নেই, এমনি দেখি আমরা। ওরা কোনো আনসার দিছে? আচ্ছা, তোমরা একটু দেখে নিও এটা। হ্যাঁ, কোন বর্গের প্রাণী বলছে। হ্যাঁ, আচ্ছা, করডাটা বলতে কিন্তু করডাটা মানে লেজ। স্যালামান্ডার কিন্তু লেজ আছে। উভচর এবং সরীসৃপ প্রাণীর বৈশিষ্ট্য কোনটি? উভয়ে পানিতে ডিম দেয় না, কেউ পানিতে ডিম দেয় না। উভচর এবং সরীসৃপ পানিতে ডিম দেয় বা স্থলে ডিম দেয়, উভচর পানিতে ডিম দেয়। উভয় চতুষ্পদী প্রাণী, সরীসৃপেরও 4 পা, উভচরও 4টা পা, এটা ঠিক আছে। শরীর ভেজানোর জন্য পানিতে বসবাস করে, এটাও ঠিক। উভয়ের শরীরে আইস আছে না? আইস নাই। 16-17 বই পুরাতন হয়ে গেছে, পুরাতন হওয়ার সাথে সাথে বইয়ের 12টা বাজছে। এটা না। উভয়ের শরীরে আইস আছে না। শরীর ভেজানোর জন্য পানিতে বসবাস করে, না 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 না। কেউ শরীর ভেজানোর জন্য, কেউ স্থলে বসবাস করে। উভয় চতুষ্পদী, এটা ঠিক আছে, তাই না? নিম্নের কোনটি উভচর প্রাণী? ব্যাং। ব্যাং একটি উভচর প্রাণী। ওকে, থ্যাংক ইউ। আর কিছু নাই? বলো, তোমাদের কোনো প্রশ্ন আছে? তোমাদের কোনো প্রশ্ন? হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? তোমরা যারা কষ্ট করছো না, এই চ্যাপ্টার 3 দিনে পড়া চ্যাপ্টার না। ওই যে একটা আজকে আমি তোমাদের ছক দেখাইলাম না, ওই ছকটা যদি আমি তোমাদের দিতাম, তাহলে মোটামুটি তোমরা আধা ঘন্টার মধ্যে প্রিপারেশন নিয়ে ফেলতে পারতা। তো এটা আধা ঘন্টার কিন্তু যথেষ্ট পরিমাণ সময় আমরা নিছি পড়ালেখা করতে, একটা প্রসেসের ভেতর দিয়ে গেছি। সব সাবজেক্ট একই সাথে যেন পড়া যায়। থ্যাংক ইউ সবাইকে, চমৎকারভাবে ক্লাস করছো তোমরা। আবার দেখা হবে নেক্সট চ্যাপ্টারে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।